সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস আয়োজিত এফসিপিএস পার্ট 1 এর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত নিউরোলজি লেকচারে। নিউরোলজির এই লেকচারটি সম্পূর্ণরূপে সাজানো হয়েছে ডেভিডসন 24th এডিশন, যেটি নিউ এডিশন হিসেবে এসেছে সেই 24th এডিশনকে কেন্দ্র করে, এবং এটি সম্পূর্ণরূপে একটি নতুন লেকচার। এবং নিউরোলজি লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এফসিপিএস পার্ট 1 এর জন্য। কেন গুরুত্বপূর্ণ? এই লেকচারের যে অংশটুকু বা এই টপিকস বা চ্যাপ্টারের অংশটুকু আসে হচ্ছে এফসিপিএস পার্ট 1-এর পেপার 1-এ। পেপার 1-এর একটা বড় অংশ, অর্থাৎ 50টা কোয়েশ্চেনের 50 কোয়েশ্চেনের মধ্যে 15টা কোয়েশ্চেনই থাকে হচ্ছে নিউরোলজি থেকে। এই নিউরোলজির 15টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের নিউরো অ্যানাটমির হয়তো কিছু অংশ থাকবে, এবং বেশিরভাগ অংশই থাকবে হচ্ছে নিউরোলজি অর্থাৎ ক্লিনিক্যাল পার্ট, যেটা ডেভিডসন অংশ থেকে আসে। নিউরোলজি কোয়েশ্চেন 15টা কোয়েশ্চেন, অর্থাৎ 30 মার্কস আপনি ক্যারি করছেন পেপার 1-এ। এই পেপার 1-এ যেই 30 মার্কসকে ক্যারি হচ্ছে, নিউরোলজির ব্যাপারে একটা কথা খুব স্পষ্ট করে নেই আমরা প্রথমেই। এই ডেভিডসন 24th এডিশনের নিউরোলজির যে অংশটুকু আছে, টোটাল সেই অংশটুকু আপনি যদি খুব বুঝে শুনে পড়েন এবং আপনার কনসেপশন যদি ক্লিয়ার থাকে, পেপার 1-এ আপনি 30 আউট অফ 30 কিন্তু তুলতে পারবেন। এই টার্গেটটা যদি আপনি ফুলফিল করতে পারেন, আপনার জন্য প্রথম দিনেই, অর্থাৎ পেপার 1 এফসিপিএস পার্ট 1-এর প্রথম দিনেই আপনার জন্য একটা বলা চলে এটা বুস্টার হিসেবে কাজ করবে। নিউরোলজি সাবজেক্টটাই হলো এমন, আপনি যদি বুঝেন তাহলে প্রত্যেকটা প্রশ্ন আপনি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারবেন, আর আপনি যদি না বুঝেন তাহলে এইখানে কোশ্চেনের ভুল অ্যান্সার করার সম্ভাবনা অনেক। আমরা নিউরোলজিকে দুটো লেকচারে ভাগ করেছি, নিউরোলজি 1 এবং নিউরোলজি 2। নিউরোলজির চ্যাপ্টারটি পড়ার আগে আমরা আপনাকে অবহিত করতে চাই নিউরোলজির পড়ার স্টাইলটা কীরকম হবে। কারণ ডেভিডসনে যদি আপনি ক্রোনোলজিক্যালি পাতা উল্টিয়ে যান, তাহলে দেখা যাবে আপনি অনেক সময় খেই হারিয়ে ফেলছেন, আপনি একটার সাথে আরেকটা কোরিলেট করতে পারছেন না। এই জন্য কোরিলেট করার জন্য আপনারা খেয়াল করবেন, আমাদের লেকচারে আমরা লেকচারটিকে নিউরোলজির যে সকল ডিজিজগুলো একই প্রকারে সেগুলোকে একসাথে করে পড়ানোর চেষ্টা করেছি, এবং সেভাবে করেই আমরা নিউরোলজি 1 এবং 2-তে ভাগ করেছি। নিউরোলজি 1-এ আমরা বিশেষভাবে, আপনারা এখন বোর্ডের দিকে খেয়াল করবেন, বোর্ডের দিকে খেয়াল করলে দেখবেন নিউরোলজি 1-এ আমরা কি রেখেছি। আমরা রেখেছি কর্টিক্যাল লোবার ফাংশন, ব্রেইন স্টেম সিনড্রোম, লোকালাইজেশন অফ দ্য লেশন, স্ট্রোক মেডিসিন, সেরেবেলার ডিসঅর্ডার, এবং একই সাথে আমরা স্ট্রোকের সাথে যা সকল রিলেটেড আছে এই সকল জিনিসগুলোকে রেখেছি, বিশেষ করে ভাস্কুলার টেরিটরি অনুযায়ী লেশনের লোকালাইজেশনটা। সো এই যে টোটাল জিনিসটা আমরা বুঝতে পারছি যে এটা একটা সেট অফ ডিজিজ, অর্থাৎ বেশ কিছু ডিজিজ যেগুলো প্রায় একই রকম, এবং এর সাথে আমাদের ভিজুয়াল ডিস্টারবেন্স অংশটুকু থেকে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা নিউরোলজি 1-এই আপনাদের সাথে আমরা দেখব গেট ডিস্টারবেন্সগুলো, এবং গেট ডিস্টারবেন্স থেকে সেখানে আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রেমর ডিসঅর্ডার এবং একই সাথে মুভমেন্ট ডিসঅর্ডারগুলোতে। ট্রেমর ডিসঅর্ডার, মুভমেন্ট ডিসঅর্ডার, এই জায়গাগুলোতে চলে যাব। মাঝখানে আমরা যখন স্ট্রোক মেডিসিনটা পড়ব, সেই সাথে স্ট্রোক মেডিসিনের সাথে রিলেটেড যে সকল ভিজুয়াল ডিস্টারবেন্সগুলো আছে এবং পিপিলারি ডিসঅর্ডারগুলো আছে, বালবার এবং সিউডো বালবার পালসি এবং ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথিগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। অর্থাৎ এখানে মেইনলি আমাদের লোকালাইজেশন অফ দ্য লেশন, কর্টিক্যাল লোবার ফাংশন, স্ট্রোক মেডিসিন, ভাস্কুলেচার এবং ভাস্কুলার টেরিটরি, মুভমেন্ট ডিসঅর্ডার্স, এবং একই সাথে ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি এবং পিপিলারি ডিসঅর্ডার, এই জায়গাগুলো আমরা নিউরোলজি 1-এ কভার করব। নিউরোলজি 2-তে হচ্ছে আমরা শুরুই করব হচ্ছে সিএসএফ স্টাডি দিয়ে, এবং আদারওয়াইজ অন্যান্য যেই ইনফেক্টিভ ডিসঅর্ডারগুলো আছে, মাল্টিপল স্ক্লেরোসিস, ইনফ্লামেটরি যেই ডিসঅর্ডারগুলো আছে, নিউরো ইনফ্লামেশন যেগুলো আছে, এবং স্পাইনাল কর্ড ডিজিজগুলো আমরা সেখানে দেখব, এবং নিউরোপ্যাথিগুলো আমরা সেখানে দেখার চেষ্টা করব। নিউরোপ্যাথি এবং পেরিফেরাল নিউরোপ্যাথি, এবং একই সাথে আমরা নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডারগুলো দেখার চেষ্টা করব। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ,
আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নিউরোলজি চ্যাপ্টারটি বা নিউরোলজি টপিক্সটা পড়তে কেমন লাগে আপনাদের কাছে, আপনারা অনেকেই উত্তর দিতে পারেন খুব কঠিন লাগে, আপনারা অনেকে উত্তর দিতে পারেন মাঝে মধ্যে বোঝা যায় না, কঠিন লাগে। আজকে আপনাদেরকে একটি ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি লেকচারটি সম্পূর্ণরূপে খুব বুঝে শুনে করেন, এবং লেকচার করার একটি ধরন আমি বলে দিয়েছি। আমরা আপনাকে বেশ কিছু জিনিস আমরা আপনাদেরকে স্লাইডে বা প্যানেলে দেখাবো, এবং বইয়ের বেশ কিছু জিনিস আমরা দেখাবো। তখন এর সাথে সাথে আমরা এটার এক্সপ্লেনেশন দিতে থাকবো। এই টপিক্সটি আপনি তখন আপনার সামনে ডেভিডসন 24th এডিশন বইটি রাখবেন, এবং সেই দেখানো পেজে আপনারা সেই জিনিসগুলো দেখতে থাকবেন এবং পড়তে থাকবেন। যদি কখনো প্রয়োজন মনে হয় যে এই অংশটুকু আপনি বুঝেননি, তাহলে আপনি সেটা রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন আবার, অথবা আপনি সেখানে পজ করে আপনি বইয়ের অংশটুকু আবার পড়ে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি প্রসিড করবেন। আসেন, নিউরোলজিটাকে আমরা কি করতে যাচ্ছি, আমরা নিউরোলজিটাকে সহজ করতে চাচ্ছি। কেমন সহজ করতে যাচ্ছি আপনারা দেখুন, আমরা নিউরোলজিটাকে এরকমই সহজ করতে যাচ্ছি। 5 + 6 = আপনারা যত সহজ এবং তাড়াতাড়ি বলেছেন, এটা হচ্ছে 11, 5 + 6 হচ্ছে 11, ঠিক ততটাই আমরা সহজ করতে চাচ্ছি। এই সহজটা আমরা কিভাবে করতে পারি, যখন নিউরোলজি হচ্ছে আমরা বলে দিই একেবারে অঙ্কের মতো, আপনি জাস্ট বসে বসে অঙ্ক মিলাবেন এবং যোগফল মিলাবেন। এই যোগফল মিলাতে গেলে আপনাকে জানতে হবে 5 কোন জায়গা থেকে নিয়ে আসতে হবে, 6 কোন জায়গা থেকে নিয়ে আসতে হবে। নিউরোলজিক্যাল যে কোনো ডিজিজ আমরা এই 5 এবং 6-এর সমন্বয় করি, এবং 5 এবং 6-এর সমন্বয়টা কীভাবে করি, দুইটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ওয়্যার ইজ দ্য লেশন এবং হোয়াট ইজ দ্য লেশন। অর্থাৎ লেশনটা কোথায় এবং লেশনটা কীরকম। লেশনটা কোথায় এই প্রশ্নটি করার জন্য আমাদেরকে জানতে হবে, আমরা জানি আমাদের দুটো নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেইন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্লেক্সাস এবং নার্ভ রয়েছে। ওকে, এই যে আমাদের ব্রেইন বলেন যতগুলো স্ট্রাকচার রয়েছে, নিউরো অ্যানাটমির যতগুলো স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটা স্ট্রাকচারের কী আছে, আলাদা আলাদা ফাংশন আছে। অর্থাৎ যেই ফাংশন লস হবে সেই জায়গার লেশন হবে, রেট্রোগেটটি আমরা সেই জায়গার লেশনটাই পাবো। ওকে, তাহলে আমাদেরকে হোয়ার ইজ দ্য লেশন এই কোয়েশ্চেনটা যখন আমরা করব, অর্থাৎ কোন ফাংশনটা লস হয়েছে এটাই আমাদেরকে বলে দিবে হচ্ছে সেই স্ট্রাকচারের লেশন। এখন হোয়াট ইজ দ্য লেশন এই কোয়েশ্চেনটার উত্তর আমরা কিভাবে পাবো, হোয়াট ইজ দ্য লেশন আমরা কিভাবে বুঝবো, এই উত্তরটা বোঝার জন্য আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে যেই লেশনটা হলো সেটা কতক্ষণ ধরে হলো, অর্থাৎ একটা টাইমিং। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘড়ি, অর্থাৎ টাইমিংটা কি বলে দিবে, টাইমিংটা আমাদেরকে বলে দিবে যে এটা কি একদম খুব দ্রুত হয়েছে, সাডেন অনসেট, অর্থাৎ মিনিটস টু আওয়ার্সের মধ্যে হয়েছে কিনা। মিনিটস টু আওয়ার্সের মধ্যে হলে এটাকে বলা হচ্ছে ভাস্কুলার লেশন, অর্থাৎ ভাস্কুলার কোনো লেশন যদি হয় তাহলে তার ইভলভমেন্ট নিউরোলজিক্যাল স্ট্রাকচারের যে ফাংশন লস এটা খুব দ্রুত হয়। অর্থাৎ সেটা কি স্ট্রোকে হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নার্ভ ইনট্র্যাপমেন্ট যদি হয়, সেই নার্ভ ইনট্র্যাপমেন্ট সিনড্রোমগুলো হচ্ছে সাডেন অনসেট হয়। ফাংশনাল মানে কি, এটা আপনারা ওয়ার্ডে অনেক পেশেন্ট পেয়েছেন। এই পেশেন্টগুলো কি হয়, পেশেন্টগুলো অনেকটা কনভার্সন ডিসঅর্ডার যেটা নিয়ে আসে, সেই কনভার্সন ডিসঅর্ডার তারাও অনেকটা সাডেন অনসেটে, অর্থাৎ মিনিটস টু আওয়ার্সের মধ্যে যে সকল লেশনগুলো নিয়ে আসবে আমাদের কাছে, অর্থাৎ ফোকাল নিউরোলজিক্যাল সিমটমসগুলো নিয়ে আসবে। সো তখন আমরা চিন্তা করতে হবে আমাদের ইট ইজ এ স্ট্রোক অর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এরপরে আমরা চিন্তা করব যে পেশেন্টটা যদি আমাদেরকে পেশেন্ট বলে যে না কয়েক দিন ধরে হচ্ছে, বেশ কয়েকদিন ধরে হচ্ছে, এই বেশ কয়েকদিন ধরে হলে তাহলে সেটা আমরা তখন দুইটা বিষয় চিন্তা করব। একটা হচ্ছে নিউরো ইনফেকশন, আরেকটা হচ্ছে ডিমাইলিনেশন বা নিউরো ইনফ্লামেশন। ডিমাইলিনেশন, নিউরো ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস এইগুলো হতে পারে। আর ডিমাইলিনেশন আমরা বলি যে গিলানবারি সিনড্রোম বা গিয়ানবারি সিনড্রোম, যে কোনোভাবে উচ্চারণ করা যায়। এটা দুই জায়গায় দুইভাবে, গিয়ানবারি সিনড্রোম বা গুলেনবারি সিনড্রোম বলা হয় বা জিবিএস বলা হয়। এটা হচ্ছে যদি কয়েক দিনের মধ্যে হয়। আর যদি কয়েক মাস থেকে, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যায়, আমরা দেখি যে এই ধরনের পেশেন্টগুলো কি হয়, নিওপ্লাস্টিক বা প্যারানিওপ্লাস্টিক, অর্থাৎ কোনো ব্রেইন টিউমার অথবা কোনো টিউমার বডির অন্যান্য কোনো জায়গাতে আছে, কিন্তু প্রেজেন্টেশনটা হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি হিসেবে অথবা অন্যান্য কোনো নিউরোপ্যাথি হিসেবে। তো এটাকে বলা হয় প্যারানিওপ্লাস্টিক। যেমন আমার একটা পেশেন্ট ছিল, সে বলেছিল যে রোজার মাসে তার
রোজার মাস থেকে সে কথা বলতে পারতেছে না, গিলতে পারতেছে না, খাবার গিলতে পারতেছে না। আমরা এরপরে তখন 9-10 ক্র্যানিয়াল নার্ভ পালসি এবং এর সাথে সাথে আমরা আরও বেশ কয়েকটা ক্র্যানিয়াল নার্ভ পালসি পেয়ে গিয়েছিলাম। এটাকে এক্সপ্লোর করতে গিয়ে আমরা দেখি যে তার আসলে কোনো ক্র্যানিয়াল নার্ভে কোনো স্ট্রাকচারাল লেশন নাই বা সেই রিলেটেড কোনো স্ট্রাকচারাল লেশন নাই। এরপর এটাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে পেশেন্ট বলছে যে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল হচ্ছে কোরবানির ঈদে, তার মানে 2 মাস চলে গিয়েছে। এরপরে এটাকে এক্সপ্লোর করতে করতে আমরা পেলাম কি পেশেন্টের লাং ক্যান্সার হয়েছে। তাহলে লাং ক্যান্সারের আগে থেকেই বা লাং ক্যান্সার যখন শুরু হচ্ছিল ওই সময় থেকে তার একটা কি হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এরপরে কিছু কিছু নিউরোপ্যাথি আপনার কাছে নিয়ে আসবে, অর্থাৎ নিউরোলজিক্যাল সাইন সিমটম নিয়ে আসবে, যেটা অনেক বছর ধরে হচ্ছে। এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে ডিজেনারেটিভ। ডিজেনারেটিভ কোনগুলো? ডিজেনারেটিভ হচ্ছে আমাদের পার্কিনসন্স ডিজিজ যেগুলো বা পার্কিনসনিজম সিনড্রোম যেগুলো, এই ডিজেনারেটিভ ডিজিজগুলো অনেক বছর ধরে মান্থস টু ইয়ার্স লেগে যায় পেশেন্টের প্রেজেন্টেশনটা ফুল ফ্লেজেড আসতে। সো এই জিনিসগুলাই দেখেন আপনার খুবই সুন্দর করে লেখা আছে। আপনার পেজ নাম্বার আপনারা চলে যাবেন 1136 এবং 1137 নাম্বার পেজে দুটো বক্স আছে, একটা হচ্ছে 28.8 এবং 28.11। এই দুটো বক্সকেই আপনারা ইনফিনিটি স্টার দিবেন, কারণ বিভিন্ন সময় কোয়েশ্চেন এসেছিল, বিভিন্ন সময় এই যে বক্সগুলো দুটো থেকেই কোয়েশ্চেন এসেছিল। একটা প্রেজেন্টেশন দিয়ে দিল জিবিএসের প্রেজেন্টেশন এবং বলল যে তার অনসেটটা কীরকম হবে, এর অনসেটটা কি প্রোগ্রেসিভ ওভার ডেজ হবে না প্রোগ্রেসিভ ওভার উইকস হবে। এই কোয়েশ্চেনটা 2017-এ এসেছিল এবং এর পরবর্তীতে 2019-এও এখান থেকে কোয়েশ্চেন এসেছিল। সো আমাদের লোকালাইজেশন যেই জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং লোকালাইজেশনের সাথে সাথে টাইপসটা কীরকম, অর্থাৎ কি টাইপের লেশন হতে পারে, অর্থাৎ এটা কি নিউরো ইনফেকশন নাকি এটা ডিমাইলিনেশন নাকি এটা ভাস্কুলার অর্থাৎ স্ট্রোক নাকি এই লেশনটা আমাদের আসছে কোনো ডিজেনারেটিভ কোনো কজে। এই জিনিসটা আমরা এই দুটো কোশ্চেন দ্বারাই খুব সুন্দর করে এক্সপ্লোর করতে পারবো। সো যে কোনো সিনারিওতে, অর্থাৎ কোনো পেশেন্ট যদি আপনার সামনে থাকে অথবা পরীক্ষার মধ্যে যদি কোনো সিনারিও থাকে, তাহলে সেই সিনারিওতে আপনি এই দুটো কোশ্চেন আগে করে নেবেন যে কোন ফাংশনটা লস হয়েছে এবং কতদিন ধরে পেশেন্টের এই প্রবলেমটা ইভলভ করছে, তাহলে আপনারা একটা নির্দিষ্ট ডায়াগনোসিসে যেতে পারবেন। ওকে, আমাদের নিউরোলজির যে জায়গা থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে, বলা চলে যে এই জায়গা ছাড়া কোশ্চেন নিউরোলজির কোশ্চেন কখনো হয় না। এরকম বেশ কিছু জায়গা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে জায়গা থেকে নিউরোলজি থেকে সব সময় মোটামুটি কোশ্চেন আসে। কোন সে জায়গাটা? এটা হচ্ছে কর্টিক্যাল লোবার ফাংশন। 1124 নাম্বার পেজে আপনারা চলে যাবেন। কর্টিক্যাল লোবার ফাংশনের যে বক্সটা আছে, আপনি নেক্সট যখন পরীক্ষা দিবেন জেনে রাখেন এই জায়গা থেকে আপনার অবশ্যই একটা প্রশ্ন আপনি পাবেন, অবশ্যই একটা প্রশ্ন আপনি এখানে পাবেন। প্রিয় চিকিৎসকবৃন্দ, এখন আপনারা এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা ইনফিনিটি স্টার এবং এই জায়গা থেকে প্রশ্ন আপনি FCPS পার্ট 1-এও পাবেন, FCPS পার্ট 1 যেমন পাবেন তেমনি আপনি রেসিডেন্সিতেও পাবেন, MRCP পরীক্ষাতেও আপনি এখান থেকে একটা না একটা কোশ্চেন আপনি আশা করতে পারেন। এবং এখান থেকে কোশ্চেনগুলো দেখেন, আপনারা এখন চলে আসবেন 1124 নাম্বার পেজে। 1124 নাম্বার পেজে যে কর্টিক্যাল লোবার ফাংশনের যে বক্সটি দেওয়া আছে, এখানে ইনফিনিটি স্টার দিবেন। এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে এবং এটা FCPS পার্ট 1-এও যেরকম কোশ্চেন আসে, রেসিডেন্সিতেও সেরকম কোশ্চেন আসে, MRCPতেও সেরকম কোশ্চেন আসে। এইরকম একটা ইম্পর্টেন্স হচ্ছে এই টোটাল বক্সটা। এখন আমরা এই টোটাল বক্সটাকে খুব সুন্দর করে সহজ করে নেওয়ার বিষয়টাকে চলে আসি। তার আগে আমাদের নিউরো অ্যানাটমি বেশ কিছু অংশ আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং সেই জায়গাটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা জানি যে আমাদের ব্রেইনের একটা সালকাস আছে যেটাকে বলা হয় সেন্ট্রাল সালকাস। আমরা বলি সেটাকে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসের সামনের যে অংশটুকু থাকবে সেটাকে বলা হচ্ছে ফ্রন্টাল পার্ট, আর পিছনের যে অংশটুকু থাকবে সেটাকে বলা হচ্ছে প্যারাইটাল লোব, অর্থাৎ ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল লোব। ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে মেইনলি দুটো, একটা হচ্ছে আপনার মোটর ফাংশন আর একটা হচ্ছে বিহেভিয়ারাল ফাংশন। প্যারাইটাল লোবের ফাংশন হচ্ছে স্পেশালি আমরা সেন্সরি রিলেটেড। তো ফ্রন্টাল লোবের
মোটর এবং যে পার্সোনালিটি বা হচ্ছে আমাদের বিহেভিয়ার রিলেটেড, এই দুটো জিনিস আমরা একটু এখন আবার একটু স্লাইডে দেখব। সেন্ট্রাল সার্কাসের সামনের অংশটুকুকে আমরা বলছি বিহেভিয়ার এবং মোটর, অর্থাৎ ফ্রন্টাল লোব, এবং পিছনের অংশটুকুকে বলছি আমরা প্যারাইটাল লোব বা সেন্সরি এবং পারসেপশনের সাথে তারা রিলেটেড। এখানে ফ্রন্টাল লোবের স্পেশালি আমরা খেয়াল করি, ফ্রন্টাল লোবের এখানে একটা স্পিচ এরিয়া আছে যেটাকে আমরা বলছি ব্রোকাস স্পিচ এরিয়া, এবং সেন্ট্রাল সার্কাসের ঠিক সামনের অংশটুকু, সেন্ট্রাল সার্কাসের ঠিক সামনের অংশটুকু বলা হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স। প্রাইমারি মোটর কর্টেক্স, সেন্ট্রাল সার্কাসের সামনের অংশটুকুকে বলা হয় প্রাইমারি মোটর কর্টেক্স। এই প্রাইমারি মোটর কর্টেক্সের খেয়াল করেন একদম নিচের দিকে হচ্ছে টাং, তার উপরে হচ্ছে ফেস, তার উপরে হচ্ছে আর্ম, এবং তার উপরে হচ্ছে ট্রাঙ্ক এরিয়া। এটা হচ্ছে ল্যাটারাল সারফেসে। আর মিডিয়াল সারফেস এরিয়াতে আমাদের ফুট এবং টো, ফুট এবং টো এবং লেগের কিছু অংশ রিলেটেড। ফুট, টো এবং লেগের কিছু অংশটা এই ল্যাটারাল সারফেস অংশ এবং মিডিয়াল সারফেসের রিলেটেড। ওকে, তাহলে মিডিয়াল সারফেস এবং ল্যাটারাল সারফেসের এই এরিয়াতে আমাদের প্রাইমারি মোটর কর্টেক্সের মোটর অংশটুকু, অর্থাৎ এই জায়গাগুলোর মোটর অংশটুকু নিয়ন্ত্রণ করবে আমাদের এই প্রাইমারি মোটর কর্টেক্সের স্পেশালি একদম স্পেসিফাইড এরিয়া। স্পেসিফাইড হ্যান্ডের জন্য যে এরিয়াটা স্পেসিফাইড, ট্রাঙ্কের জন্য যে এরিয়াটা স্পেসিফাইড, লেগের জন্য যে এরিয়াটা মিডিয়াল পার্টটা স্পেসিফাইড, এই এরিয়াটা আমরা আপনাদেরকে এই জায়গাটুকু মনে রাখার জন্য বলতেছি। একদম স্পষ্টভাবে এই জায়গাটুকু আপনারা মনে রাখবেন, কারণ এটাই আমাদের পরবর্তীতে যখন আমরা স্ট্রোক সিনড্রোমগুলো পড়তে যাব তখন আমাদের কাজে লাগবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট এই ফ্রন্টাল এরিয়া। এখন দেখেন ফ্রন্টাল লোবের সামনের একটা অংশটুকু আছে, একদম সামনের যে অংশটুকু এটাকে বলা হয় প্রি ফ্রন্টাল কর্টেক্স। প্রি ফ্রন্টাল কর্টেক্স, এই প্রি ফ্রন্টাল কর্টেক্সের কী কাজ? আমি যেভাবে কথা বলি, আমরা যেভাবে কথা বলি, আরেকজনের সাথে যেভাবে অ্যাপ্রোচ করি, আমরা আপনাদের অন্যদের সাথে যেভাবে অ্যাপ্রোচ করি, অন্যদের সাথে যেভাবে কথা বলি, সেটা আমার বাবা মা হতে পারে, সেটা আমার বাচ্চাদের সাথে হতে পারে, সন্তানাদির সাথে হতে পারে, সেটা আমার ফ্রেন্ডের সাথে হতে পারে। টোটাল জিনিসটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সে। অর্থাৎ মাই বিহেভিয়ার, মাই অ্যাটিটিউড, অল আর ভলেন্টারি। এই ভলেন্টারি জিনিসটা কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? দ্যাট ইজ প্রিফ্রন্টাল কর্টেক্স। সুতরাং আমরা এই কথাটা খুব সুন্দরভাবে বলতে পারি যে মানুষ অভ্যাসের দাস যতটা না, তার থেকে বেশি অভ্যাস হচ্ছে মানুষের দাস, যদি আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স দ্বারা আমরা যদি সেটা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, তাহলে এই ছবিটা ডেভিডসনেরই ছবি, প্রি সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস, এই ছবিটা আমরা দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এটা অবশ্যই যেন আমরা মনে রাখি এবং পরবর্তীতে আমাদের স্ট্রোক সিনড্রোম পড়তে কাজে লাগবে। সুতরাং কি বলা যায়, যেহেতু প্রিফ্রন্টাল কর্টেক্স, হাফ অফ ইউর বিউটি কামস ফ্রম দ্য ওয়ে ইউ স্পিক, যতটা না হাফ অফ ইউর বিউটি কামস ফ্রম দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স, খুব সায়েন্টিফিক্যালি। এখন আসেন দেখেন ফ্রন্টাল লোবের যখন লেশন হবে তাহলে আমরা কি কি সমস্যা পাবো। একটা হচ্ছে আমাদের যেহেতু মোটর এরিয়াটা এবং কন্ট্রাল্যাটারাল এরিয়াতে আমরা জানি যে ব্রেইনের রাইট সাইডের হেমিস্ফিয়ার কন্ট্রোল করে আমাদের বডির লেফট সাইডকে, এবং একই সাথে ভাইসি ভার্সা উল্টাভাবে লেফট হেমিস্ফিয়ার রাইট সাইডকে আমাদের কন্ট্রোল করে। তাহলে সেখানে কি ঘটনাটা ঘটবে? কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস আমরা পাবো। একই সাথে দেখেন ব্রেইনের যে ফাংশন আছে, পার্সোনালিটি, ইমোশনাল কন্ট্রোল, সোশ্যাল বিহেভিয়ার, এই সব কিছু আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে রিলেটেড। কোনো একটা পার্সন যদি কোনো কাজ করতে যায়, কাজ করার আগে পরে করে চিন্তা করে যে করবে কি করবে না, অর্থাৎ কনসায়েন্স বা বিবেক, এই জিনিসটাই তখন লস হয়ে যায়, ভলেন্টারিটা লস হয়ে যায়, সেটাকে তখন বলা হয় ডিসইনহিবিশন। কোনো একটা কাজ করার শুরুটা করতে যখন সমস্যা হয় সেটাকে বলা হয় ল্যাক অফ ইনিশিয়েশন। পেশেন্টে আমরা একটু আগে বলেছি প্রিফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে আমাদের সোসাইটির সাথে বিহেভিয়ারগুলো ভলেন্টারিলি মেনটেন হয়। এই তখন যখন এটা লস হয়ে যাবে, পেশেন্ট তখন দেখা যাবে যে কারোর সাথে খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, অর্থাৎ কোনো রকম অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক বা বিহেভিয়ারগুলো করছে। একই সাথে আমরা দেখেছি ব্রোকাস মোটর এরিয়া, মোটর স্পিচ এরিয়া আছে, আমরা স্পিচ এরিয়াগুলো আলাদাভাবে দেখব। আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে আমাদের মিকচুরেশন এরিয়া। এই মিকচুরেশন এরিয়াটা কোথায় থাকে? আমরা যদি খেয়াল করি, মিকচুরেশন এরিয়াটা মেইনলি থাকে মিডিয়াল প্যারাসেন্ট্রাল লোবিউলে।
প্যারাসেন্ট্রাল যে লোবিউল মিডিয়াল পার্টে প্যারাসেন্ট্রাল লোবিউলে, ওইখানে লেশন হলে কী ঘটনা ঘটবে, ইনকন্টিনেন্স ডেভেলপ করবে, ইনকন্টিনেন্স ডেভেলপ করে। অর্থাৎ ভলেন্টারি যে আমাদের একটা কন্ট্রোল থাকে ব্লাডার বাউলের উপরে, সেই ভলেন্টারি কন্ট্রোল ব্লাডার বাউলের উপরে, সেই ভলেন্টারি কন্ট্রোলটা লস হয়ে যায়। অর্থাৎ পেশেন্ট তখন কমপ্লেইন করে যে তার মিকচুরেশন হয়ে যায়, কিন্তু সে সেটাকে কোনোভাবেই কন্ট্রোলও করতে পারে না, বুঝতেও পারে না, এইটাকে ইনকন্টিনেন্স। এখন আসেন আমরা স্পিচ এরিয়াগুলো একটু দেখি। আমাদের তিনটা স্পিচ এরিয়া আমরা এখানে দেখব। স্পিচ এবং ভয়েস এবং স্পিচ এরিয়া, ল্যাঙ্গুয়েজ এবং স্পিচ এরিয়া হচ্ছে তিনটা জায়গার খুবই ইম্পর্টেন্ট। 25 নম্বর পেজের ঠিক এই ছবিটা খেয়াল করবেন, আপনাদের 1125 নম্বর পেজে দেওয়া আছে। দেখেন আপনারা খেয়াল করেন 4 নম্বর যে এরিয়াটা দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া। প্রাইমারি অডিটরি এরিয়া, প্রাইমারি অডিটরি এরিয়াটা মানে কি, আপনারা যখন আমাদের এই লেকচারটি শুনছেন, আমার এই লেকচারটি যখন আপনি শুনছেন, তখন আপনি শুনতে পাচ্ছেন, আপনার এই শোনার কাজটা, অর্থাৎ আপনি যে শুনতে পাচ্ছেন এই কাজটা হচ্ছে টেম্পোরাল লোবে সুপিরিয়র টেম্পোরাল জাইরাসে যেই প্রাইমারি অডিটরি এরিয়া আছে সেখান থেকে। শোনার পরে আপনি কথাগুলোকে বুঝতে পারছেন, এই বুঝার কাজটা কোথায় হচ্ছে, এই বুঝার কাজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এরিয়া বলা হয়। এই ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এরিয়াকে আরেকটা নাম হচ্ছে ভার্নিক্স এরিয়া, একটা নাম বলা হয় ভার্নিক্স এরিয়া। দেখেন এটা দেওয়া আছে হলো 5 নাম্বার এরিয়া দিয়ে। এটা টেম্পোরাল এবং প্যারাইটাল দুটাতেই থাকে। স্পেশালি সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের পোস্টেরিয়র পার্ট এবং প্যারাইটাল লোবের যে দুটো অংশ, একটা হচ্ছে সুপ্রামার্জিনাল জাইরাস এবং অ্যাঙ্গুলার জাইরাস, এই দুটার ইনফিরিয়র পার্ট জুড়ে হয় হচ্ছে আমাদের ভার্নিক্স বা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এরিয়া। অর্থাৎ যদি 4 নম্বর এরিয়া যেটা দেখানো হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়াতে লেশন হয়, তাহলে কথা শুনতে পাবে না। যদি ভার্নিক্স এরিয়া বা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এরিয়াতে লেশন হয়, তাহলে সে কথা শুনতে পারবে কিন্তু কথা সে বুঝতে পারবে না। আর ব্রোকাস এরিয়াতে যদি লেশন হয়, তাহলে কথা সে শুনতেও পারবে, কথা সে বুঝতেও পারবে, কিন্তু কোনো প্রশ্ন যদি করা হয় সেটার অ্যান্সার দিতে গেলে, সে উত্তর দিতে গেলে সে কথা বলতে পারবে না। অর্থাৎ কনভারসেশনে সে মিউট অবস্থায় থাকবে। এই তিনটা স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ এরিয়া আছে। এখন দেখবেন আপনারা 1124 নাম্বার পেজে যান। 1124 নাম্বার পেজের যে বক্সটা আছে, এই বক্সের ঠিক নিচে দিয়ে দেখেন তিনটা প্যারা আছে। এই তিনটা প্যারার মধ্যে সেকেন্ড প্যারাটা খেয়াল করবেন। সেকেন্ড প্যারার মধ্যে লেখা আছে দ্য ডোমিনেন্ট টেম্পোরাল লোব অলসো পার্টিসিপেটস ইন ল্যাঙ্গুয়েজ ফাংশন, পার্টিকুলারলি ভার্বাল কম্প্রিহেনশন। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ভার্নিক্স এরিয়া। তাহলে ভার্নিক্স এরিয়াটা কোথায় আছে? টেম্পোরাল লোবে আছে। আরও স্পেসিফিক্যালি বললে ডোমিনেন্ট টেম্পোরাল লোবে আছে। ওকে, তাহলে ছবিতে এখান থেকে ছবির সাথে একটু কন্ট্রাডিক্টরি হতে পারে, তবে যেহেতু ডেভিডসন এটা লেখা আছে আমাদেরকে ঠিক এই জিনিসটাই বুঝতে হবে। এখানে দেখেন আরও স্পেসিফিক্যালি একটা কথা লেখা আছে, এটা হচ্ছে ফ্রন্টাল রিলিজ সাইন। এই ফ্রন্টাল রিলিজ সাইন বোঝার ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আমার দিকে খেয়াল করবেন, বিশেষ করে হাতের দিকে খেয়াল করবেন। এই ফ্রন্টাল রিলিজ সাইনটা কার থাকে? এই ফ্রন্টাল রিলিজ সাইনটা বাচ্চাদের থাকে। যখন এখানে অ্যাডাল্ট পার্সনের লেশন হবে, তখন কি হবে? এই লেশনগুলোর ফলাফলগুলো আমরা অ্যাডাল্ট পার্সনে দেখতে পারবো। হাতে যখন বাচ্চাদের হাতে আঙ্গুল রাখা হয়, বাচ্চারা আঙ্গুলটা খুব সুন্দর করে ধরে ফেলে, এটাকে বলা হয় গ্র্যাসপিং রিফ্লেক্স। এটা অ্যাডাল্টদের নর্মালি থাকে না, অ্যাডাল্টদের থাকে না। কোনো অ্যাডাল্টের হাত রাখলেই যদি সে ধরে ফেলে, এটাকে বলতে হবে তখন গ্র্যাসপিং রিফ্লেক্স। যখন এখানে এইভাবে করে আমরা স্ক্র্যাচিং করি, এটা হচ্ছে পামার এরিয়াতে, তখন সেই একই সাইডের মেন্টাল এরিয়াতে, সাবমেন্টাল এরিয়াতে কি হয়? মেন্টাল এরিয়াতে একটা টুইচিং হয়। এইটাকে বলা হয় পামোমেন্টাল রিফ্লেক্স। এটাকে বলা হয় পামোমেন্টাল রিফ্লেক্স। ওকে, তাহলে এই পামোমেন্টাল রিফ্লেক্সটাও হচ্ছে একটা ফ্রন্টাল রিলিজ সাইন। একটা বললাম গ্র্যাসপিং রিফ্লেক্স, একটা হচ্ছে পামোমেন্টাল রিফ্লেক্স, আর একটা হচ্ছে পাউট রিফ্লেক্স অর্থাৎ সাকলিং রিফ্লেক্স। এটাও বাচ্চাদের থাকে। এবং যদি অ্যাডাল্ট পার্সনের যদি লেশন হয় ফ্রন্টাল লোবে, তাহলে এটাকে বলা হবে, তাহলে এই তিনটা মিলায় বলা হয় হচ্ছে ফ্রন্টাল রিলিজ সাইন। ওকে, ফ্রন্টাল রিলিজ সাইন। এখন আমরা চলে আসবো প্যারাইটাল লোবে। প্যারাইটাল লোবে দেখেন দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ডোমিনেন্ট, একটা হচ্ছে নন ডোমিনেন্ট। আমরা প্রথমে আসি হচ্ছে ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের মধ্যে কিছু কমন জিনিস রয়েছে। সেই কমন জিনিসগুলো কী কী খেয়াল করেন? একটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস,
আমরা ফ্রন্টাল লোবে যেমন দেখেছি যে প্রি সেন্ট্রাল জাইরাস এরিয়াতে কী রয়েছে, আমাদের মোটর স্ট্রিপ রয়েছে, ঠিক তেমনি পোস্ট সেন্ট্রাল জাইরাসে সেইভাবে একইভাবে রয়ে গিয়েছে হলো সেন্সরি স্ট্রিপ এরিয়া। এই সেন্সরি স্ট্রিপ এরিয়াটা মোটর এরিয়ার ঠিক প্যারালাল, অর্থাৎ টাং এরিয়ার যেই অংশে ঠিক তার প্যারালাল অংশে হচ্ছে প্যারাইটাল লোবের ঠিক তার প্যারালাল অংশে হচ্ছে তার সেন্সরি এরিয়া। ট্রাঙ্কের যেখানে মোটর ঠিক তার প্যারালাল অংশ, প্যারাইটালের প্যারালাল অংশে হচ্ছে তারই সেন্সরি এরিয়া, অর্থাৎ একদম প্যারালালি সেটা থাকে। এখন আসেন তাহলে কি হবে, কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস হয়। একটা অবজেক্ট আপনার হাতে যদি দেওয়া হয়, অর্থাৎ একটা চাবি যদি আপনার হাতে দেওয়া হয় এবং এই চাবি দেওয়ার পরে আপনি ওটা ধরে চোখ বন্ধ করেই বুঝতে পারবেন যে একটা চাবি। আপনার হাতে যদি কোনো কলম দেওয়া হয়, আপনি কলমটা হাতের মধ্যে রাখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা কলম। তাহলে এটাকে বলা হয় স্টেরিওগনোসিস। যখন আপনার প্যারাইটাল লোবের ডমিনেন্ট অংশ এবং নন ডমিনেন্ট দুইটা জায়গায় লেশন হবে তখন এটা লস হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাস্টেরিওগনোসিস। আপনার হাতের মধ্যে যদি কোনো কিছু আঁকা হয় তাহলে আঁকার পরে বা লেখার পরে আপনি বুঝতে পারবেন, সেটাকে বলা হচ্ছে গ্রাফেস্থেসিয়া। এটা যদি লস হয়ে যায় ফাংশনটা কোনো কারণে, তাহলে এটাকে বলা হয় অ্যাগ্রাফেস্থেসিয়া। তাহলে অ্যাস্টেরিওগনোসিস, অ্যাগ্রাফেস্থেসিয়া এবং কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস, এই তিনটা জিনিসই আমাদের টেম্পোরাল ডোমিনেন্ট এবং প্যারাইটাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুইটার মধ্যেই কমন। এখন আসেন আমরা এখন চলে আসি কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিঅ্যানোপিয়া, যেটা দুইটাতেই লেশন হলেই হবে, প্যারাইটাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট, এটা বোঝার জন্য। এটাকে বোঝার জন্য আমাদেরকে এই ছবিটা একটু খেয়াল করতে হবে। আর ছবিটা কোথায় আছে, ছবিটা আছে হলো 1127 নাম্বার পেজে। এই ছবিটা খুব ভালো মতন খেয়াল করবেন, এখান থেকে কিন্তু প্রতিবারই মোটামুটি কোশ্চেন আসে, দেখা যায় দুই একটা প্রশ্ন চলে আসছে, ভিজুয়াল ডিস্টারবেন্সের একটা জায়গা থেকে প্রশ্নটা চলে আসছে। প্রিয় চিকিৎসক বৃন্দ, 1127 নাম্বার পেজের যে লেসনগুলো দেওয়া আছে এটা জাস্ট একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা খেয়াল করেন এইখানে এই যে আমাদের এটা হচ্ছে টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড, একটা হচ্ছে টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড আর এটা হচ্ছে ন্যাজাল ভিজুয়াল ফিল্ড, তাই তো? দেখেন একটা জিনিস খেয়াল করেন যে টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড ক্যারি করা যে ফাইবারগুলো, এটা যে অপটিক কায়াজমাতে যে ক্রস করে, অপটিক কায়াজমাতে যে দুটাই ক্রস করে। ওকে, নেজাল ভিজুয়াল ফিল্ড ক্যারি করা ফাইবারগুলো যেই সাইডেরটা সেই সাইডে চলে যায়। তাহলে এখানে কি হলো, তাহলে আসেন দেখেন আমরা এটাকে একটু সহজভাবে মনে রাখার জন্য নেজাল ভিজুয়াল ফিল্ড এবং টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড না মনে রেখে আমরা একটু রাইট লেফট দিয়ে মনে রাখি, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। অর্থাৎ রাইট আয়ের এটা হচ্ছে লেফট পোর্শন, এটা হচ্ছে রাইট পোর্শন। তাহলে রাইট আয়ের অপোজিট যে ভিজুয়াল ফিল্ডটা, রাইট আয়ের অপোজিট ভিজুয়াল ফিল্ডটা তার এই পাশ দিয়েই সেম সাইড দিয়েই অপটিক কায়াজমাতে না যে অপটিক ট্র্যাক্টে যে টেম্পোরোপ্যারাইটাল লোবে যে অক্সিপিটাল কর্টেক্সে যে পৌঁছাচ্ছে। আবার অপোজিট সাইডের যে অপোজিট সাইডের অর্থাৎ লেফট যে লেফট আইয়ের লেফট ফিল্ডটা, লেফট আইয়ের লেফট ভিজুয়াল ফিল্ডটা, অর্থাৎ রাইট আইয়েরও লেফট ভিজুয়াল ফিল্ড, লেফট আইয়েরও লেফট ভিজুয়াল ফিল্ডটা, সেটা কী করতেছে, সে অপটিক কায়াজমাতে যে ক্রস করে তারপরে অক্সিপিটাল কর্টেক্সে যে পৌঁছাচ্ছে। অর্থাৎ তাহলে এই যে অপটিক ট্র্যাক্ট, এই যে টেম্পোরোপ্যারাইটাল রিজিয়ন, এই যে অক্সিপিটাল কর্টেক্স এরিয়াতে যদি কোনো লেশন হয় তাহলে কি ঘটনা ঘটতেছে খেয়াল করেন, রাইট সাইডে হচ্ছে কিন্তু ভিজুয়াল লস হচ্ছে লেফট সাইডে, ভিজুয়াল লস হচ্ছে লেফট সাইডে। তাহলে এটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রাল্যাটারাল, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রাল্যাটারাল। ওকে, এই জন্য এটাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল। কন্ট্রাল্যাটারাল মানে লেশন রাইট সাইডে, ভিজুয়াল ফিল্ড লস হচ্ছে লেফট সাইডে। হোমোনাইমাস মানে কি, হোমোনাইমাস মানে হচ্ছে একই সাইডে, ওই যে দেখেন দুই ভিজুয়াল ফিল্ড লসই কিন্তু একই সাইডে, রাইট আইয়ের লেফট ভিজুয়াল ফিল্ডটা লস গেছে, লেফট আইয়ের লেফট ভিজুয়াল ফিল্ড অর্থাৎ বাম দিকের অংশটুকু গেছে, উল্টা দিকে ভাইসে ভার্সা, ঠিক আছে? তাহলে এই জন্য হোমোনাইমাস হেমিঅ্যানোপিয়া কেন হচ্ছে, যেহেতু অর্ধেকটুকু হেমিঅ্যানোপিয়া হচ্ছে, যেহেতু অর্ধেকটুকু লস যাচ্ছে এই জন্য কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিঅ্যানোপিয়া হচ্ছে। অর্থাৎ
খুব সহজে আমরা এই জিনিসটা এইভাবে মনে রাখি। তাহলে কোথায় কোথায় লেশন হলে অপটিক ট্র্যাক্টে এবং অক্সিপিটাল কর্টেক্সে এবং টেম্পোরো এবং প্যারাটাল লিজিয়নে। এখন টেম্পোরো এবং প্যারাটাল লিজিয়নে কীভাবে ঘটনা ঘটে এখানে আসেন। টেম্পোরো এবং প্যারাটাল লিজিয়নে কোয়াড্র্যান্টানোপিয়া বলা হচ্ছে। জাস্ট এখানে একটা পার্থক্য যে সুপিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়া, ইনফিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়া। ওকে, সুপিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়া এবং ইনফিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়ার কথা বলা হচ্ছে। তাহলে এটা এখন কীভাবে আমরা মিলাবো? তাহলে এইটার জন্য আমরা এই ছবিটা একটু খেয়াল করি। এখানে খেয়াল করেন, এটা যদি আমাদের আইবল হয় এবং এটা যদি আমাদের সামনের অংশটুকু হয়, আমাদের এই ভিজুয়াল ফিল্ডের এটা হলো সুপিরিয়র পোর্শন, এটা হচ্ছে ইনফিরিয়র পোর্শন। ইনফিরিয়র ভিজুয়াল ফিল্ড, সুপিরিয়র। তাহলে সুপিরিয়র ভিজুয়াল ফিল্ডটা দেখেন, এই যে এখানে লোয়ার ফাইবার, এই লোয়ার ফাইবারের মাধ্যমে আসতেছে। এই লোয়ার ফাইবারের মাধ্যমে আসার পরবর্তীতে কি হচ্ছে? লোয়ার ফাইবারে আসার পরবর্তীতে এই অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট এবং পরবর্তীতে এইখানে লোয়ার ফাইবারটা অর্থাৎ সুপিরিয়র অংশটুকু সে চলে যাবে হচ্ছে টেম্পোরাল রিজিয়ন দিয়ে। সে চলে যাবে টেম্পোরাল লোব দিয়ে। সুপিরিয়র ভিজুয়াল ফিল্ড চলে যায় টেম্পোরাল রিজিয়ন দিয়ে। সুপিরিয়র অর্থাৎ T4 টেম্পোরাল চলে যাবে সুপিরিয়র দিয়ে। ওকে, আর ইনফিরিয়র ভিজুয়াল ফিল্ড সেটা হচ্ছে আপার ফাইবার দিয়ে যায়, রেটিনার আপার ফাইবার দিয়ে যায়। এরপর অপটিক নার্ভ, অপটিক কায়াজমা দিয়ে ক্রস করে তারপরে অপটিক ট্র্যাক এবং এর পরবর্তীতে চলে যাবে হচ্ছে প্যারাইটাল লোব দিয়ে। এরপরে চলে যাবে প্যারাইটাল লোব দিয়ে। ওকে, তাহলে এখানে হলো প্যারাইটাল দিয়ে। তাহলে এই যে আমাদের টেম্পোরো প্যারাইটাল রিজনে যে অপটিক রেডিয়েশনটা যাচ্ছে, এই অপটিক রেডিয়েশনটা তাহলে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই আপার ফাইবারটা নিয়ে যায় ইনফিরিয়র ভিজুয়াল ফিল্ড প্যারাইটাল লোব দিয়ে, লোয়ার ফাইবারটা অপটিক রেডিয়েশন দিয়ে নিয়ে যায় সুপিরিয়র ভিজুয়াল ফিল্ড টেম্পোরাল লোব দিয়ে। তাহলে দুইটা যদি আমরা এইভাবে করে যোগ করি, তাহলে একটা আইতে খেয়াল করি, তাহলে এই যে আমরা লেশনটা একটু আগে দেখলাম, তাহলে সুপিরিয়রটা আমরা বললাম যাচ্ছে হলো টেম্পোরাল ফাইবার দিয়ে, আর প্যারাইটালটা নিচ্ছে হলো ইনফিরিয়র। এটাকে আমরা বলি PITS দিয়ে আমরা মনে রাখি, PITS দিয়ে আমরা মনে রাখবো। তাহলে দুইটা যদি একসাথে করি, যদি দুইটা এরিয়ারে, অনেক সময় আমরা অনেক স্ট্রোক দেখেছি কি হচ্ছে, টেম্পোরো প্যারাইটাল রিজনে স্ট্রোক হচ্ছে, তাহলে তখন কি হবে? তখনও হেমিয়ানোপিয়া হবে। আর যদি শুধুমাত্র টেম্পোরাল রিজনে হয়, প্যারাইটাল লোবে যদি না হয়, তাহলে কি হবে? কোয়াড্র্যান্টানোপিয়া হবে। কীরকম? এখানে দেখেন লেখা আছে কীরকম, যে সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্র্যান্টানোপিয়া। যদি প্যারাইটালে হয়, টেম্পোরালে না হয়, তাহলে ইনফিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়া। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের PITS। তাহলে ওইখানে আমরা আবার চলে যাই আমাদের 1124 নাম্বার পেজে। তাহলে একই সাথে কী হলো? কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস, অ্যাস্টেরিওগনোসিস, অ্যাগ্রাফেস্থেসিয়া এবং কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। এটা যদি প্যারাইটাল ডোমিনেট এবং নন ডোমিনেট দুইটা জায়গাতেই হয়, তাহলে কীরকম হবে? ইনফিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়া হবে। এখন টেম্পোরাল ডোমিনেন্ট আর নন ডোমিনেন্ট মনে রাখার জন্য, ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুইটাই মনে রাখার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট একটা জিনিস খুব সহজে আমরা মনে রাখি। কিভাবে সহজে মনে রাখবো? এটা এইভাবেই আমরা মনে রাখবো যে আমাদের দৈনন্দিন যে সকল খুব জরুরি কাজ, এইগুলা কাজ করে হলো, এগুলা কাজের জন্য আমাদের দরকার হলো প্যারাইটালের ডোমিনেন্ট লোবটাকে। সেগুলা কি আমাদের নিজের দৈনন্দিন জীবনের জন্য ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্যালকুলেশনের কাজ করা হচ্ছে প্যারাইটাল ডোমিনেন্ট। এখানে লেশন হলে অ্যাক্যালকুলিয়া ডেভেলপ করবে, এখানে লেশন হলে অ্যাক্যালকুলিয়া ডেভেলপ করে। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যে কোনো পেপার পত্রিকা থেকে শুরু করে অনেক জিনিস আমরা পড়ি। এই পড়তে গিয়ে যদি কোনো কিছু না বোঝা যায়, অর্থাৎ ওলটপালট যদি দেখা হয়, নাম্বার এবং লেটারগুলো যদি রেকগনিশন না করা যায়,
এই রেকগনিশন না করাটার সমস্যাটা কোথায় হয়? রেকগনিশন না করার সমস্যা হবে যখন আপনার প্যারাইটাল ডোমিনেন্টের লেশন হবে। এটাকে বলা হয় ডিসলেক্সিয়া, অর্থাৎ অ্যালফাবেট এবং নাম্বার সে রেকগনাইজ করতে পারবে না এবং সে লিখতেও ঠিকঠাক মতো লিখতেও পারবে না। এটাকে বলা হয় ডিসলেক্সিয়া। এটাকে আমরা বলছি ডিসলেক্সিয়া। ওকে, এটাকে আমরা বলছি ডিসলেক্সিয়া। এবং একই সাথে পেশেন্ট কী করতে পারবে না, তার মোটর ঠিক থাকবে, কিন্তু মোটর ঠিক থাকার পরেও সে মোটর ফাংশনটা ঠিকঠাক মতো সে স্কিলফুলি সে করতে পারবে না। এটা কেন? এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা আপনাদের খাতার মধ্যে এইভাবে করে একটা গোল করে জিলাপির মতো করে ছবি আঁকতে থাকেন, ঠিক আছে? এই যে কাজটা আপনি পেরেছেন কেন? একটার পর একটা আপনি ধীরে ধীরে ভিতরে চলে গিয়েছেন। এই কাজটা পেরেছেন এই কারণে আপনার মোটর ফাংশনটাও যেরকম ঠিক আছে, আপনার সেন্সরি এরিয়াটা যেটা আপনার প্যারাইটাল লোবে আছে সেটাও ডোমিনেন্ট এরিয়াতে আছে, সেটাও ঠিক আছে। একটা প্যারাইটাল লোবে ডোমিনেন্ট এরিয়াতে যখন লেশন হবে তখন সেই পার্সনটা এটা পারবে না, তখন দেখা যাবে যে সে আঁকাবাঁকা করে ফেলেছে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে, এই পেশেন্টটা কি করতে পারে না, অ্যাপ্রাক্সিয়া। এটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া। মোটর ফাংশন ঠিক থাকার পরেও আমাদের যে সেন্সরি ইনপুটটা দরকার হয় একটা স্কিলফুল ওয়ার্কের জন্য, এটা করতে না পারাটার জন্য যেই ঘটনাটা ঘটে এটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া। ওকে, একটা পার্সনকে যখন আপনি একটা ঘড়ি আঁকতে দিবেন, দেখবেন যে একটা অংশ সে আঁকতে পারছে না। একটা যখন নর্মাল আঁকতে দিবেন, দেখেন আপনারা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে, আপনাদের প্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ঘর আঁকতে দিয়েছেন, সেই ঘরটা ঠিকঠাক মতো আঁকতে পারছে না, আঁকাবাঁকা করে ফেলতেছে। একটা বক্স আঁকতে দিলে সেটার আকৃতি আঁকাবাঁকা। এই যে ঘটনা করতেছে এটাকে বলা হচ্ছে অ্যাপ্রাক্সিয়া। ওকে, আরেকটা হলো যখন সে কাউকে চিনতে পারবে না, এটাকে বলা হয় অ্যাগনোসিয়া। কাউকে চিনতে না পারাটা হচ্ছে অ্যাগনোসিয়া। তাহলে এগুলো জিনিস আমাদের দৈনন্দিন জীবনে বা সোশ্যাল জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কী কী হলো, একটা হলো আমাদের ডিসফ্যাসিয়া। এটা আমরা আগেও দেখেছি যে টেম্পোরালের একটা অংশে কি ঘটনা, প্যারাইটালের একটা অংশে যেটা ঘটনা ঘটে যে তার পার্সন উল্টাপাল্টা অ্যান্সার দেয়, সেটা টেম্পোরো প্যারাইটাল দুইটা রিজন মিলে আছে। স্পেসিফিক্যালি ভার্নিক কম্প্রিহেনশন এরিয়া যেটা, সেটা আছে হলো মেইনলি টেম্পোরাল রিজনে যদি বলা হয়, কিন্তু এর সাথে এখানে লেশন হলেও কী ঘটনা করতে পারে, এরকম উল্টাপাল্টা অ্যান্সার দিতে পারে, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এরিয়াটা লস হতে পারে। আর কী কী পেলাম, অ্যাক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, অ্যাপ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া। এগুলো হচ্ছে প্যারাইটাল ডোমিনেন্ট অংশের লেশন হলে। প্যারাইটাল নন ডোমিনেন্ট অংশের লেশন হলে কীরকম ঘটনা ঘটবে? প্যারাইটাল নন ডোমিনেন্ট অংশের লেশন হলে পেশেন্ট তার কন্ট্রাল্যাটারাল সাইডে কী আছে এটা টোটালি সে নেগলেক্ট করে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে দিন শেষে পেশেন্টের যেহেতু কী ঘটনা করতেছে, ওই সাইডটা তো সে মোটামুটি দেখতেই পাচ্ছে না তার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়ার জন্য, ঠিক আছে? কন্ট্রাল্যাটারাল কোয়াড্র্যান্ট অ্যানোপিয়ার জন্য। তাহলে নেগলেক্ট অফ কন্ট্রাল্যাটারাল সাইড, তার চারপাশে যেই ওরিয়েন্টেশনটা, আমরা যখন একটা জায়গায় থাকি তখন আমাদের চারপাশের ব্যাপারে একটা ওরিয়েন্টেশন থাকে, কোন জায়গায় উঁচু নিচু আছে, এই জিনিসটা তখন বুঝতে পারে না। এটাকে বলা হয় স্পেশিয়াল ডিসওরিয়েন্টেশন। স্পেশিয়াল ডিসওরিয়েন্টেশন হয় একটা পেশেন্টকে যখন আপনি কোনো কিছু আঁকতে দিবেন, বিশেষ করে স্টারের মতো করে, এটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। স্টার আঁকতে দিলেন বা কোনো জিনিস আঁকতে দিলেন, কোনো শেপ আঁকতে দিলেন, তখন সেই শেপ আঁকতে পারলো না, তখন সেই আঁকতে পারলো না, উল্টাপাল্টা আঁকলো, এটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। আর আরেকটা হচ্ছে ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া, অর্থাৎ কাপড় পরার সময় আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে যখন কাপড় পরি, দেখা যায় যে হাতার দিকে দিতে হয়, মাথার যে হোল আছে সেইখানে দিতে হয়। এই জিনিসটা যখন করতে না পারে তখন এটাকে বলা হয় ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া। ওকে, তাহলে আমাদের এখানে এই কয়েকটা, তাহলে টেম্পোরাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখন চলে আসি আমরা আমাদের আরেকটা জায়গায়, এটা এর আগের ইয়েতে ছিল, ডেভিডসনে ছিল, কিন্তু এখন নাই। সেটাকে বলা হয়, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন প্যানেলে, সেটা হচ্ছে গার্সম্যান সিনড্রোম। গার্সম্যান সিনড্রোমটা কি? এখানে চারটা জিনিস রিলেটেড। একটা হচ্ছে অ্যাগ্রাফেস্থেশিয়া, অ্যাক্যালকুলিয়া, রাইট লেফট কনফিউশন, অর্থাৎ সহজ কথা হচ্ছে তার
নেগলেক্ট অফ কন্ট্রাল্যাটারাল সাইড, আর এটা হচ্ছে ফিঙ্গার অ্যাগনোসিয়া। এই 4টা জিনিস একসাথে থাকলে এটাকে বলা হয় জার্সম্যান সিনড্রোম। এটা আগের ডেভিডসনে ছিল, এই জন্য আপনাদের সাথে আবার একটু শেয়ার করা। এই বর্তমান ডেভিডসনে এটা নাই, কিন্তু যে কোনো সময় যেহেতু স্যারদের আগে থেকে জানা আছে এটা পড়া থাকতে পারে। আমরা এখন চলে আসি টেম্পোরাল লোব লেশনে। টেম্পোরাল লোবের ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুটাই আছে। আমরা টেম্পোরালের অলরেডি যে ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের যেই কমন লেশন হলে যে কমন ফাংশন লস হয়, কন্ট্রাল্যাটারাল সুপিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। এখন আমাদের কাছে দেখেন, আমরা বলেছিলাম যে টেম্পোরাল লোবের সুপিরিয়র জাইরাসে থাকে হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া। তাহলে এখানে কী ঘটনা ঘটবে, ওইখানে মেইনলি যেটা হবে সেটা হচ্ছে রিসিপটিভ অ্যাফাসিয়া, অর্থাৎ পার্সন কথা শুনতে পারবে না। আরেকটা, আমরা যদি ভার্নিক্স এরিয়াকে টেম্পোরাল লোবের অংশ হিসেবে যেহেতু দেখানো হয় সেটা বলি, তাহলে কি হবে, ওইটাকে বলা হয় সেন্সরি অ্যাফাসিয়া ডেভেলপ করে। এখানেও ডিসলেক্সিয়াটা হবে, এখানেও ডিসলেক্সিয়া, অর্থাৎ পার্সন অ্যালফাবেট এবং নাম্বার সে ওলটপালট দেখবে, ওলটপালট লিখবেও, ওলটপালট লিখবেও ওলটপালট। এবং এখানে আমাদের টেম্পোরাল ডোমিনেন্টে মেইনলি থাকে হচ্ছে ভার্বাল মেমোরি, নন ডোমিনেন্টে থাকে হচ্ছে নন ভার্বাল মেমোরি এবং মিউজিক্যাল স্কিল। তাহলে ডোমিনেন্টের লেশন হলে ভার্বাল মেমোরিটা ইম্পেয়ার হবে, নন ডোমিনেন্টের লেশন হলে আমাদের মিউজিক্যাল স্কিলগুলো এবং এর সাথে সাথে নন ভার্বাল মেমোরিগুলো লস হবে। নন ভার্বাল মেমোরির উদাহরণ কি, যেমন আমরা সবাই বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেমটা যদি দূরে থেকেও শুনি, মোটামুটি শুনলেও আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম। এই মিউজিকটা যখন হবে বা সাউন্ডটা যখন হবে, টেম্পোরাল লোবের নন ডোমিনেন্ট অংশে যাদের লেশন আছে সে বুঝতে পারবে না। ঠিক একইভাবে এখানে খেয়াল করেন, আমরা ভার্নিক্স এরিয়াতে যখন একটা কথা বুঝি, এর পরবর্তীতে সেটা যে কথা বোঝার পরে যখন অ্যান্সার দিতে হয়, সেই অ্যান্সার দেওয়ার জন্য যে পাথওয়েটা, এটাকে বলা হয় হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। এটা ব্রোকাস এরিয়াতে, আমাদের ভার্নিক্স এরিয়া থেকে যে অংশটুকু আমরা বোঝানো হয়েছে এটাকে সামনে ক্যারি করে ব্রোকাস এরিয়াতে ক্যারি করে হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। এই এরিয়াতে লেশন হলে কি ঘটনা ঘটবে, এই এরিয়াতে লেশন হলেও যেটা ঘটনা ঘটবে, এটাও যেহেতু আপনার টেম্পোরাল লোবের মধ্যেই থাকতেছে, এখানে যে ঘটনা ঘটবে যে পেশেন্টের ফ্লুয়েন্সি ঠিক থাকবে, কিন্তু তার দিন শেষে তার রিপিটেশনটা ঠিক থাকবে না। ফ্লুয়েন্সি ঠিক থাকবে কিন্তু তার রিপিটেশনটা ঠিক থাকবে না। ওকে, এখন আমরা চলে আসি অক্সিপিটাল লোবের লেশন হলে কি ঘটনা ঘটবে। অক্সিপিটাল লোবে আমরা দেখেছি যে এখানে মেইনলি আমাদের সকল ভিজুয়াল প্রসেসিং হয়। এখন আবার আমরা সেই চলে আসি, ছবিতে চলে আসি। আমরা দেখেছিলাম যে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হচ্ছে অক্সিপিটাল লোবের লেশন হইলে, এখন অক্সিপিটাল লোবে যখন লেশন হচ্ছে, তার মানে সকল ফাইবারগুলো যে দুইটা অক্সিপিটাল লোবেই যাচ্ছে, সকল ফাইবারগুলো যে, আবার যখন টেম্পোরাল প্যারাইটাল রিজনে যখন লেশনটা হয়, তখন কিন্তু ফাইবারগুলো অনেকটা ছড়ায় থাকে, অপটিক রেডিয়েশনের মধ্যে ছড়ায় থাকে, এবং টেম্পোরাল লোবে যখন যায় তখন যে সেটা একত্রিত হয়, এবং সেই দুটা জায়গাতে আমরা কি দেখি, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া দেখা যায়। কিন্তু আমাদের দুইটা আইতে যদি আমরা খেয়াল করি, একটা আই যদি বন্ধ রাখি এবং আরেকটা দেখি, এবং আরেকটা আই যদি বন্ধ রাখি দেখি, দুইটা আইতেই খেয়াল করব দুইটা আইয়ের মধ্যে একটা কমন এরিয়া আছে, কমন ভিজুয়াল ফিল্ড আছে, যেটা দুইটা আইতেই দেখা যায়। একটা কমন ভিজুয়াল ফিল্ড, বিশেষ করে একদম মাঝখানে যে ভিজুয়াল ফিল্ড, এটাকে বলা হয় ম্যাকুলার ভিজুয়াল ফিল্ড। তাহলে একটা অক্সিপিটাল কর্টেক্স যখন লেশন হবে, ওই কমন ফিল্ডটা আরেকটা আই দ্বারা কি হবে, কম্পেনসেটেড হয়ে যাবে, তখন কম্পেনসেটেড হয়ে যাবে। এই জন্য যেটা ঘটনা ঘটবে, এই ম্যাকুলার ভিজুয়াল ফিল্ডটা স্পেয়ার করে যাবে, সেখানে কোনো ভিজুয়াল লস হবে না। যদি অক্সিপিটাল লোবে লেশন হয়, অক্সিপিটাল কর্টেক্সে যদি লেশন হয়, তাহলে ম্যাকুলার স্পেয়ারিং ঘটবে। ওকে, ম্যাকুলার স্পেয়ারিং ঘটবে। আর যেহেতু এখানে সকল ফাইবারগুলো আছে, তাহলে এইটা এবং এইটা একেবারে আইডেন্টিক্যাল ভিজুয়াল ফিল্ড লস হবে। এই জন্য এটাকে বলা হয় কংগ্রুয়াস ভিজুয়াল ফিল্ড লস। আর টেম্পোরোপ্যারাইটাল রিজনে এবং অপটিক ট্র্যাক্টে যখন লেশন হবে, তখন একেবারে আইডেন্টিক্যাল হবে না। দেখা যাবে যে
এইখানে এই অংশটুকু ঠিক আছে, আবার এই পাশের এই অংশটুকু ঠিক নাই, আবার এই পাশে এই অংশটুকু ঠিক আছে, এই পাশের এই অংশটুকু ঠিক আছে। এটাকে বলা হয় ইনকংগ্রুয়াস। তাহলে অপটিক ট্র্যাক্ট এবং টেম্পোরোপ্যারাইটাল রিলেশন হলে হবে হচ্ছে ইনকংগ্রুয়াস। আর অক্সিপিটাল লোবের রিলেশন হলে এটাকে বলা হয়, যেই কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে এটা ইনকংগ্রুয়াস হবে হচ্ছে অপটিক ট্র্যাক্ট এবং টেম্পোরোপ্যারাইটাল রিজনের রিলেশন হলে। আর অক্সিপিটাল লোবের রিলেশন হলে কি হবে, কংগ্রুয়াস কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে। এবং তার সাথে সাথে এখানে ম্যাকুলা ভিজুয়াল ফিল্ডটা স্পেয়ার করে যাবে, ম্যাকুলার স্পেয়ারিং থাকবে। তাহলে এই দুইটার মধ্যে থেকে পার্থক্য হলো এই জায়গাতে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট এরিয়া, আমরা যেন এই জিনিসটা কোনোভাবে ভুল না হয়। এবং একই সাথে 1127 নাম্বার পেজে যেই বক্সটি দেওয়া আছে, যেই ফিগারটি দেওয়া আছে, এই ফিগারটি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা আসি যে আমরা যতটুকু পড়লাম এটা আমরা একটু রিক্যাপিচুলেট করি লাস্ট ইয়ার, বেশ কিছু ইয়ারের দু একটা কোশ্চেন দ্বারা। দেখেন একটা কোশ্চেনটা পড়বেন, আপনাদের ভিডিওটি আপনারা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন উইদিন 2 মিনিটসের মধ্যে। আশা করি আপনারা কোশ্চেনটির অ্যান্সার দিতে পেরেছেন। অ্যান্সারটা হবে ফ্রন্টাল লোব। কেন এখানে বলা হচ্ছে ক্রাইং স্পেল, অর্থাৎ পেশেন্টের ইমোশনাল ল্যাবিলিটি তৈরি হয়েছে এবং ইউরিনারি ইনকন্টিনেন্স হয়েছে। তাহলে ইমোশনাল ল্যাবিলিটি হয় কোন লোবে লেশন হলে, দ্যাট ইজ ফ্রন্টাল লোবে লেশন হলে। এখানে খেয়াল করেন বলা হচ্ছে যে ফলোইং ফিচার্স আর ফাউন্ড ইন টেম্পোরাল লোব লেশন। এটাও জানুয়ারি 2022 কোশ্চেন এসছে। এখানে কি কি হবে, ইম্পেয়ার্ড অডিশন, ডিসলেক্সিয়া এবং ইম্পেয়ার্ড স্মেল। ইম্পেয়ার্ড অডিশন এগুলো হচ্ছে আমাদের টেম্পোরাল লোবের লেশন হলে। এখন আমরা খেয়াল করি এই যে কোশ্চেনটি জানুয়ারি 2017-তে এসেছিল, এর পরবর্তীতে এটা আবার 2022-এর জুলাইতেও এই কোশ্চেনটি এসেছিল ঠিক একইভাবে। ভিজুয়াল একই কোশ্চেন না, কিন্তু প্যাটার্নটা একই রকম। ভিজুয়াল ডিস্টারবেন্স এক্সামিনেশন রিভিল রাইট সাইডেড ইনফিরিয়র হোমোনাইমাস কোয়াড্রান্টানোপিয়া। তাহলে লেশনটা ওয়ার ইজ দ্য লেশন, ইয়েস ইট ইজ দ্য রাইট সাইডেড ইনফিরিয়র। তাহলে হচ্ছে লেফট সাইডেড প্যারাইটাল লোবে। আমাদের এই যে কর্টিক্যাল লোবার ফাংশনের সাথে খুব একেবারে বলা চলে খুবই ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমাদের স্ট্রোকের ভাস্কুলার টেরিটরি। তাহলে স্ট্রোকের ভাস্কুলার টেরিটরি বুঝতে গেলে আমাদেরকে আগে মেইনলি বুঝতে হবে যে স্ট্রোকের জন্য যেই ভেসেলগুলো সাপ্লাইড হয় সেই ভেসেলগুলো সেরেব্রামের কোন এরিয়াতে সাপ্লাই দেয়, অর্থাৎ ব্রেইনের ভাস্কুলেচারটা আগে জানতে হবে। ব্রেইনের ভাস্কুলেচারটা আমরা মনে রাখি এইভাবে, আমরা ব্রেইনের ভাস্কুলেচারটা মনে রাখবো আমাদের দুটো সার্কুলেশন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন, একটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। অ্যান্টেরিয়র সার্কুলেশনটা দুটো ভাগে, দুইটা মেইন আর্টারি দ্বারা সাপ্লাইড হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, একটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। এই দুটো আর্টারি আসে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ অ্যান্টেরিয়র সার্কুলেশন আর্টার নাম হচ্ছে ক্যারোটিড সার্কুলেশন। ওকে, এর পরবর্তীতে আমরা আসি যে পোস্টেরিয়র সার্কুলেশন কার দ্বারা সাপ্লাইড হয়। পোস্টেরিয়র সার্কুলেশনটা আমরা মনে রাখি এইভাবে যে আমাদের ভার্টিব্রার দুই পাশ দিয়ে চলে গিয়েছে হলো দুটো ভার্টিব্রাল আর্টারি, এর পরবর্তীতে দুটো মিলে তৈরি হয়েছে হলো ব্যাজিলার আর্টারি। এই ব্যাজিলার আর্টারি আবার দুই পাশে দুই ভাগ হয়ে গিয়েছে হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং ভার্টিব্রাল আর্টারি এবং ব্যাজিলার আর্টারি যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো দ্বারাই আমাদের যে পোস্টেরিয়র ফোসাতে যে সেরেবেলাম আছে এবং একই সাথে ব্রেইন স্টেম আছে, এই দুটো জিনিসই সাপ্লাইড হয় পোস্টেরিয়র সার্কুলেশন দ্বারা। এবং আসেন অ্যান্টেরিয়র সার্কুলেশন দ্বারা কারা কারা সাপ্লাইড হয়। অ্যান্টেরিয়র সার্কুলেশন দ্বারা সাপ্লাইড হয় হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোব। এখন কীভাবে সাপ্লাইড হয় এটা আমরা একটু খেয়াল করি। আপনারা ছবিতে খেয়াল করছেন যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা আমাদের যেখানে প্রিফ্রন্টাল কর্টেক্স ছিল সেই প্রিফ্রন্টাল কর্টিক্যাল এরিয়া এবং একই সাথে ফ্রন্টাল এবং প্যারাইটাল রিজনের, ফ্রন্টাল এবং প্যারাইটাল রিজনের যে সুপেরোল্যাটারাল অংশ এবং মিডিয়াল অংশ, যে টোটাল মিডিয়াল অংশ আছে এই মিডিয়াল অংশে সাপ্লাই দিচ্ছে। আর মিডল সেরেব্রাল আর্টারিটা আমাদের ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোবে
সাপ্লাই দিচ্ছে, বিশেষ করে টেম্পোরাল লোবের সুপিরিয়র জাইরাস এবং মিডল জাইরাস, টেম্পোরাল লোবের সুপিরিয়র জাইরাস এবং মিডল জাইরাসের এরিয়াতে সাপ্লাই দিচ্ছে। আর আমরা যেটা একটু আগে বলেছিলাম যে সেরেবেলাম এবং পোস্টেরিয়র যে অক্সিপিটাল যে লোবটা, অক্সিপিটাল লোব, সেরেবেলাম এবং একই সাথে আপনার ব্রেন স্টেম ইজ সাপ্লাইড বাই দ্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে এই আর্টারিগুলোর ফাংশন লসগুলা আমরা এই আর্টারিতে যখন কোনো ইদার কোনো থ্রোম্বো এম্বোলিজম হবে অথবা কার্ডিও এম্বোলিজম হবে, এই দুইটা জিনিস যখন অক্লুশন হবে, এই অক্লুশন দিয়ে তখন আমরা বুঝতে পারবো কি যে কোন ফাংশন লস দ্বারা আমরা বুঝতে পারবো যে কোন ফাংশন লসটা কোন আর্টারির জন্য হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারি এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি কে কোথায় সাপ্লাই দিচ্ছে, কোন ফাংশনাল এরিয়াতে সাপ্লাই দিচ্ছে। এখন আসেন প্রথমে খেয়াল করেন আমাদের হেমিপ্লেজিয়া আমরা বলেছিলাম যে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, তাই না? তো কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়াটা এটা যদি আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার হয়, এখান থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাকগুলো আমাদের এটা হচ্ছে ফ্রন্টাল লোব, এখান থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাকগুলো কোথায় যায়, ফার্স্টে ইন্টারনাল ক্যাপসুলে যাবে, ইন্টারনাল ক্যাপসুলে যাওয়ার পরে তারা ব্রেন স্টেমের মাঝখান দিয়ে নেমে গিয়ে এরপরে যে পিরামিডে যে ক্রস করে তারা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে একদম স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্নসেলের আগ পর্যন্ত চলে যাবে। ওকে, তাহলে এই এরিয়ার আগে যে জায়গাটুকু আছে, স্পাইনাল কর্ডের যে আগে যে জায়গাটুকু আছে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের আগে যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুতে লেশন যদি হয়, অর্থাৎ ফ্রন্টাল লোব, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল এবং ব্রেন স্টেম, এই তিনটা জায়গায় যখনই লেশন হবে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের, তখনই কি ঘটনা ঘটবে, আমাদের হেমিপ্লেজিয়া হবে। এবং হেমিপ্লেজিয়াটা কেমন হবে, যেহেতু ক্রস করে যায়, এটা রাইট সাইড লেফট সাইড, তাহলে এটা হবে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে, তাই তো? তাহলে এখন ফ্রন্টাল লোব, অর্থাৎ সহজ কথা হচ্ছে আমাদের সেরেব্রাম বা ফ্রন্টাল লোবের লেশন, আরেকটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলের লেশন, আরেকটা হচ্ছে ব্রেন স্টেমের লেশন। আমরা কীভাবে আমরা আলাদা করব যে কোনটা কার হেমিপ্লেজিয়া, এটাকে আমরা বুঝতে গেলে দেখেন ফ্রন্টাল লোব এর সাথে সাথে এর ভাস্কুলেচারটা আরও অনেককে সাপ্লাই দেয়। যেই এরিয়ার মধ্যে আমাদের কী আছে, পেশেন্টের স্পিচ ফাংশন আছে, ল্যাঙ্গুয়েজ ফাংশন আছে এবং একই সাথে ভিজুয়াল ফাংশনও আছে। অর্থাৎ পেশেন্টের যদি অ্যাফাসিয়া এবং একই সাথে ভিজুয়াল লস থাকে, এটাকে বলা হয় হায়ার সেরেব্রাল ফাংশন, অ্যাফাসিয়া এবং ভিজুয়াল লস থাকে, এবং একই সাথে সেরেবেলার এরিয়াতে দেখেন মিডল সেরেব্রাল আর্টারি যেখানে সাপ্লাই দেয়, সেই ফ্রন্টাল লোবে যে সাপ্লাই দিচ্ছে সেই এরিয়াতে আবার সেন্সরি লসও হয়। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি যে এরিয়াতে সাপ্লাই দেয়, যেই জায়গাটাতে হেমিপ্লেজিয়া হয়, ঠিক আছে, যেই ফ্রন্টাল যেই মোটর কর্টেক্সের মোটর স্ট্রিপ এরিয়া, সেই সাথে সাথে সে কিন্তু সেন্সরি স্ট্রিপ এরিয়াতে মিডিয়াল সাইডেও কিন্তু সে সাপ্লাই দিচ্ছে, সুপিরিয়র ল্যাটারাল সার্ফেসও সাপ্লাই দিচ্ছে, মিডিয়াল সাইডেও সে সাপ্লাই দিচ্ছে। যে জায়গায় আমাদের স্পেসিফিক্যালি আমরা কি বলেছিলাম, আমাদের লেগ এবং ফুট এরিয়া রয়েছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি হোক আর মিডল সেরেব্রাল আর্টারি হোক, এটার সাপ্লাইয়ের লসের জন্য আমাদের কি হবে, সেরেব্রাল বা ফ্রন্টাল লোব এরিয়ার মোটর কর্টেক্সটা লস হবে এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড 2-3টা জিনিস থাকতে পারে। একটা আমরা বললাম হচ্ছে তার পেশেন্টের যে কোনো ফরম্যাটে অ্যাফাসিয়া ডেভেলপ করতে পারে। আমরা একটু পরেই দেখব যে কোন ফরম্যাটে, আমরা অলরেডি বলেছি যে কোন ফরম্যাটে অ্যাফাসিয়া, কোন এরিয়াতে কী লস হলে অ্যাফাসিয়া হয়। 2 নম্বর হচ্ছে হেমিসেন্সরি লস হতে পারে এবং একই সাথে পেশেন্টের থাকবে হলো তার ভিজুয়াল ডিস্টারবেন্স, যেটা আমরা একটু আগেই
পিআইটিএস, প্যারাইটাল এবং টেম্পোরাল লোবের পিআইটিএস এর মাধ্যমে দেখেছি। তাহলে এইখানে লেশন হলে, সেরেব্রামের লেশন হলে এর সাথে এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকতে হবে। ইন্টারনাল ক্যাপসুলে আমরা জানি ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টেরিয়র লিম্ব এবং পোস্টেরিয়র লিম্ব, মেইনলি হচ্ছে পোস্টেরিয়র লিম্ব দিয়েই আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাকটা চলে যায়, কর্টিকোস্পাইনাল ট্র্যাকটা চলে যায়, এবং জেনু দিয়ে যায় হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারগুলো। কর্টিকো নিউক্লিয়ার ফাইবার মানে হচ্ছে ক্র্যানিয়াল নার্ভের যে নিউক্লিয়াস আছে, ক্র্যানিয়াল নার্ভের যে নিউক্লিয়াস, এই ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াসের যে ফাইবারটা, এটা আসছে কোথা থেকে? ওই যে আমরা দেখিয়েছিলাম ফেস যে অংশটুকু আমরা হোমানকুলাসের মাধ্যমে দেখিয়েছিলাম, সেই ফেসের ওইখান থেকে ফাইবারটা এসে ইন্টারনাল ক্যাপসুলের জেনুতে আসছে। তাহলে ফেসের যে, তাহলে কি হবে এইখানে লেশন হলে, ইন্টারনাল ক্যাপসুলে লেশন হলে আমাদের পিওরলি কি হবে? হেমিপ্লেজিয়া হবে, পিওরলি হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে, রাইট? পিওরলি হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে, এবং অর্থাৎ পিওরলি মোটর লস হবে, এবং একই সাথে পেশেন্টের যদি জেনু ইনভলভ করে ফেললে পেশেন্টের একই সাথে আপার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি, কন্ট্রাল্যাটারাল ফেশিয়াল নার্ভ পালসি ডেভেলপ করবে। তাহলে শুধুমাত্র এই দুইটা জিনিস যদি থাকে, যে শুধুমাত্র পিওরলি মোটর লস যদি থাকে, তাহলে এটা হচ্ছে, এবং তার সাথে সাথে আপার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসি থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুলে লস হবে। আর এর সাথে যদি আমাদের ব্রেন স্টেমের প্রবলেম যদি হয়, তাহলে ব্রেন স্টেমেরটা আমরা আলাদা করব কীভাবে অন্য দুইটার থেকে? ব্রেন স্টেম থেকে আমরা জানি যে ক্র্যানিয়াল নার্ভ বের হয়, তাহলে আমার হেমিপ্লেজিয়া আছে এবং এর সাথে সাথে ক্র্যানিয়াল নার্ভ লেশন আছে, তাহলে দ্যাট ইজ আমাদের ব্রেন স্টেম লেশন। তাহলে এই জিনিসটা আমরা হেমিপ্লেজিয়াটা আমরা এইভাবে করে তিনটা এরিয়া আলাদা করে ফেলবো। অর্থাৎ প্রশ্নের মধ্যে আমাদের যদি থাকে যে মোটর লস, অর্থাৎ তার হেমিপ্লেজিয়া, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া আছে, এবং তার সাথে সাথে আরও কয়েকটা ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি, ক্র্যানিয়াল নার্ভ পালসি দিয়ে দিল, তাহলে হোয়াট ইজ দ্য লেশন ইজ ইন দ্য ব্রেন স্টেম। যদি বলে দিল যে পেশেন্টের ক্র্যানিয়াল মোটর লস আছে, আচ্ছা, এখানে তখন আপনি বলতে পারেন যে তাহলে ইন্টারনাল ক্যাপসুলে হইলে তো ফেশিয়াল নার্ভ পালসি, এটাও তো একটা ক্র্যানিয়াল নার্ভ পালসি হবে। তাহলে শুধুমাত্র আইসোলেটেড ফেশিয়াল নার্ভ পালসি যদি থাকে, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। আর ব্রেন স্টেমে লেশন হতে হলে শুধুমাত্র 7 নার্ভ পালসি হবে না, তার সাথে আরও দুই একটা সবসময় থাকতে হবে, অর্থাৎ একাধিক ফেশিয়াল নার্ভ পালসি থাকতে হবে। আর সেরেব্রাল হেমিস্ফিয়ারে যদি লেশন হয়, তাহলে তখন তার সাথে আমরা তার হেমিপ্লেজিয়ার সাথে হেমিসেন্সরি লসও পাবো, এবং তার ভিজুয়াল ফিল্ড লসও পাবো, যেটা আমরা পিআইটিএস এর মাধ্যমে দেখিয়েছি। প্যারাইটাল এবং প্যারাইটাল গেলে ইনফিরিয়র কোয়াড্রান্টানোপিয়া, টেম্পোরাল গেলে সুপিরিয়র কোয়াড্রান্টানোপিয়া, এবং একই সাথে সাথে পেশেন্টের অ্যাফাসিয়াও পাবো। ফ্রন্টাল লোব, স্পেসিফিক্যালি ফ্রন্টাল লোব লেশন হলে আমরা ব্রোকাস মোটর অ্যাফাসিয়া পাবো। টেম্পোরাল লোবে গেলে হচ্ছে আমরা রিসিপটিভ অ্যাফাসিয়া পাবো এবং সেন্সরি অ্যাফাসিয়া পাবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হেমিপ্লেজিয়ার মোটামুটি একটা ধারণা। এখন আসেন আমরা খেয়াল করি যে আমরা কিভাবে আলাদা করব হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি ফাংশন লস এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ফাংশন লস। খেয়াল করেন, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কিন্তু সাপ্লাই দিচ্ছে কাকে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কিন্তু সাপ্লাই দিচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াতে। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াতে, অর্থাৎ পেশেন্টের হেমিপ্লেজিয়ার সাথে হেমিসেন্সরি লসের সাথে যদি পেশেন্টের দুটো জিনিস মিকচুরেশন লস হয় এবং একই সাথে সাথে পেশেন্টের যদি বিহেভিয়ারাল লস হয়, আমরা যেটা কোশ্চেনের মাধ্যমে একটু আগে দেখেছি, তাহলে কি হবে? হুইচ আর্টারি ইজ ইনভলভ? দ্যাট ইজ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর মিডল সেরেব্রাল আর্টারির এই জায়গায় খেয়াল করেন, এখানে আমাদের ব্রোকাস মোটর স্পিচ এরিয়া অ্যাফাসিয়া আছে, অর্থাৎ অ্যাফাসিয়া যদি কোনো হেমিপ্লেজিয়ার সাথে যদি অ্যাফাসিয়া থাকে, তাহলে দেখেন এখানে কিন্তু অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এমন কোনো এরিয়াকে সাপ্লাই দেয় না যেটা অ্যাফাসিয়ার সাথে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং স্পিচের সাথে রিলেটেড, ওকে, ল্যাঙ্গুয়েজ, স্পিচ এবং হিয়ারিংয়ের সাথে রিলেটেড। তাহলে অ্যাফাসিয়া যদি থাকে, হেমিপ্লেজিয়া প্লাস অ্যাফাসিয়া, তাহলে আমরা এটাকে আরও ব্রেকডাউন করি যে হেমিপ্লেজিয়া প্লাস অ্যাফাসিয়া, এটা হচ্ছে মিডল সেরেব্রাল
হেমিপ্লেজিয়া প্লাস অ্যাফাসিয়া, এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। হেমিপ্লেজিয়া প্লাস অ্যাফাসিয়া যদি থাকে তাহলে এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। হেমিপ্লেজিয়া তার সাথে সেন্সরি লস থাকুক বা না থাকুক, তার সাথে এটা বিহেভিয়ারাল চেঞ্জ এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, তাহলে এটা হচ্ছে তখন অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি লস। ওকে, তাহলে আমরা আর্টারিগুলো যেন আলাদা আলাদাভাবে করতে পারি। এখন দেখেন আপনাদের যে বক্সে দেওয়া আছে, যদি হেমিপ্যারেসিস থাকে, প্যারেসিস বা প্লেজিয়া মানে হচ্ছে কমপ্লিট লস অফ ফাংশন অর্থাৎ প্যারালাইসিস, আর প্যারেসিস মানে হচ্ছে উইকনেস, একই কথা। প্যারেসিস যদি থাকে, হায়ার সেরেব্রাল ফাংশন মধ্যে ডিসফ্যাসিয়া বোঝানো হচ্ছে, এবং সেই সাথে পেশেন্টের হেমিঅ্যানোপিয়া যদি থাকে, তাহলে এই চারটা জিনিস যদি বা চারটা জিনিস যদি একই সাথে থাকে, তাহলে কি ঘটনা ঘটছে, আমার মিডল সেরেব্রাল আর্টারি যে জায়গা থেকে অ্যারাইজ করেছে সেই জায়গায় অক্লুশনটা হয়েছে, অর্থাৎ একদম মেইন আর্টারির একদম মেইন পার্টেই অক্লুশন হয়েছে, যার কারণে আমাদের একই সাথে ফ্রন্টাল, টেম্পোরাল এবং প্যারাইটাল লোবে লেশন হয়েছে, যার কারণে হোমোনাইমাস হেমিঅ্যানোপিয়া বলা হচ্ছে। টেম্পোরোপ্যারাইটাল রিজনে লস হয়েছে, এই হেমিঅ্যানোপিয়া মানে হচ্ছে টেম্পোরোপ্যারাইটাল রিজনে লস হয়েছে। হেমিসেন্সরি লস মানে হচ্ছে প্যারাইটাল লোবের লেশনের জন্য। অ্যাফাসিয়া মানে হচ্ছে টোটাল অ্যাফাসিয়া মানে হচ্ছে সেটা ফ্রন্টাল লোবের লেশনের জন্য, টেম্পোরোপ্যারাইটাল লোবের লেশনের জন্য। আর হেমিপ্যারাসিসটা কেন, ফ্রন্টাল লোবের মোটর স্ট্রিপটা চলে যাওয়ার জন্য। তাহলে এইটা কার দ্বারা হচ্ছে, মিডল সেরেব্রাল আর্টারি দ্বারা লেশন হচ্ছে। ঘটনাটা কি হচ্ছে, কার্ডিয়াক আমরা জানি যে অ্যারিথমিয়া হলে, ভালভুলার ডিসঅর্ডার হলে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলে এখানে কি হয়, থ্রোম্বাস ডেভেলপ করে হার্টের মধ্যে, সেইটা এম্বোলাইজেশন হয়ে অর্থাৎ কার্ডিও এম্বোলিজম হয়ে সেটা কি করে গিয়েছে, এম্বোলিজম ফর্ম হার্ট অর মেজর ভেসেল, অর্থাৎ কার্ডিও এম্বোলিজমের জন্য অথবা থ্রোম্বো এম্বোলিজমের জন্য মিডল সেরেব্রাল আর্টারির মেইন যে স্টেমটা ওটা অক্লুডেড হয়ে গিয়েছে, এবং একই সাথে আমরা ফ্রন্টাল লোবের লেশন পেলাম, প্যারাইটাল লোবেরও লেশন পেলাম, এবং টেম্পোরাল লোবেরও লেশন পেলাম। ওকে, এখন এইটা যদি না হয়ে কি ঘটনা ঘটে, যে মিডল সেরেব্রাল আর্টারির আমরা জানি যে বেশ কিছু ব্রাঞ্চ আছে, মিডল সেরেব্রাল আর্টারির ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলো যদি চলে যায় তাহলে কি হবে, ব্রাঞ্চগুলো চলে গেলে যদি ব্রাঞ্চ যেটা আর্ম এরিয়াতে সাপ্লাই দিচ্ছে, তাহলে আমরা সেটাতে কি পাবো, আইসোলেটেড মোটর লস পাবো। এবং আমরা একটু আগেও দেখেছি যে সেই মোটর স্ট্রিপের পাশেই কে আছে, সেই মোটর স্ট্রিপের পাশেই তার ব্রোকাস মোটর স্পিচ এরিয়া আছে, সেই মোটর স্ট্রিপের পাশেই একদম ঠিক নিচেই কি আছে, অর্থাৎ ফেসের কি হলো, মোটর লস হলো, এবং একই সাথে অর্থাৎ আপার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসি হলো, এবং একই সাথে আপনার কি পেলেন, তার অ্যাফাসিয়া পেয়ে গেলেন। তাহলে কি বোঝা গেল, অ্যাফাসিয়াটার সেটা সেন্সরি অ্যাফাসিয়া হতে পারে যদি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া ধরে, আর যদি নিচে ধরে তাহলে হচ্ছে আপনি রিসিপটিভ অ্যাফাসিয়া পেলেন যদি টেম্পোরাল রিজনে ধরে, কারণ ওটা তো আমরা ছবিতে দেখেছিলাম যে একদম কাছাকাছি আছে। তাহলে কি হচ্ছে, আমাদের কোনো একটা ব্রাঞ্চ চলে যাচ্ছে, এই ব্রাঞ্চ চলে যাওয়াটাকে, ব্রাঞ্চকে অক্লুশন হওয়াটাকে বলা হয় পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। ওকে, পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। আর আমরা এর আগে মিডল সেরেব্রাল আর্টারি দেখেছিলাম যে মিডল সেরেব্রাল আর্টারি আমাদের ল্যাটারাল সারফেসকে মেইনলি সাপ্লাই দেয়, এবং একই সাথে আমাদের বেজাল গ্যাংলিয়া এবং ইন্টারনাল ক্যাপসুল এবং কর্পাস ক্যালোসাম এই এরিয়াগুলোতেও সে সাপ্লাই দেয়। এই ব্রাঞ্চগুলো হচ্ছে খুব ছোট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো হচ্ছে একদমই বেজাল গ্যাংলিয়া এবং এই এরিয়াতে যেই ব্রাঞ্চগুলো থাকে খুব ছোট ব্রাঞ্চ, যেটা আমরা একটু আগে বললাম ইন্টারনাল ক্যাপসুলের যদি লেশন হয়, যে পিওরলি মোটর স্ট্রোক, ঠিক আছে, পিওরলি মোটর স্ট্রোক হয়ে গেল, তাহলে এটা কী হলো, ইন্টারনাল ক্যাপসুলের পোস্টিরিয়র লিম্বটা চলে গেল। এগুলো ল্যাকুনার স্ট্রোকের জন্য হয় মেইনলি। পিওরলি সেন্সরি লসটা কেন হবে, ইন্টারনাল ক্যাপসুলের অ্যান্টেরিয়র যে লিম্বটা আছে এই অ্যান্টেরিয়র লিম্বের জন্য হয়ে গেল। সেন্সরি মোটর, তাহলে সেটা কী জন্য হবে, সেন্সরি মোটর স্ট্রোক, আর অন্য কোনো কিছু নাই, কোনো অ্যাফাসিয়া নাই এবং কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স নাই, তাহলে এটাও ইন্টারনাল ক্যাপসুলের জন্য। সেটা কি হচ্ছে, তাহলে তার অ্যান্টেরিয়র লিম্ব সাপ্লাই চলে গিয়েছে, পোস্টেরিয়র লিম্ব সাপ্লাই চলে গিয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুলের জন্য। ওকে, সো
এখানে এই জিনিসটাই আমাদের মেইনলি গুরুত্বপূর্ণ এই যেটা। এবার আসেন দেখেন একটু আপনারা আপনাদের ব্রেইন ওয়ার্ক করেন। ব্রেইন ওয়ার্কে একটা 60 ইয়ার ওল্ড আমাদের কাছে লেফট সাইডের হেমিপ্লেজিয়া নিয়ে আসছে। সো লেফট সাইডের হেমিপ্লেজিয়া নিয়ে আসলে আর কি আমরা চিন্তা করতে পারি, যদি হুইচ আর্টারি যদি বলা হয় যে মিডল সেরেব্রাল আর্টারি অক্লুডেড হয়েছে, তাহলে আর কি নিয়ে আসতে পারে। দেখেন এখানে মিডল সেরেব্রাল আর্টারির যে টেরিটরি, সেই ভাস্কুলার টেরিটরিটাই লস হয়েছে, এবং এখানে দেখেন এই যে মিডল সেরেব্রাল আর্টারিটা নাই, লস হয়ে গিয়েছে, ঠিক আছে, অক্লুডেড হয়ে গেছে। তাহলে কোনটা ফিচার আর কি থাকবে, পেশেন্টের একই সাথে হেমিসেন্সরি লস থাকবে, অ্যাফাসিয়া থাকবে, মিডল সেরেব্রাল আর্টারি। এখন আমরা স্ট্রোকের চ্যাপ্টারটায় চলে যাব। স্ট্রোকের চ্যাপ্টারে। আপনারা সবাই চলে যাবেন 1204 নাম্বার পেজে। 1204 নাম্বার পেজে চলে গেলে আপনার 1204 নাম্বার পেজে গিয়ে দেখবেন যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এই ফ্লো চার্টটা মধ্যে ইম্পর্টেন্ট বেশ কিছু জায়গায়, যে কোন কোন আর্টারিগুলো কমন, কোন স্ট্রোক কমন। দেখেন আর্টারিয়াল স্ট্রোকের যেমন হয়, ভেনাস স্ট্রোকও সেরকম হয়। আর্টেরিয়াল স্ট্রোকের মধ্যে দুই ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। মোর কমন কোনটা, ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে কমনলি ইসকেমিক স্ট্রোকটাই হয় 85% ক্ষেত্রে। এখন ইসকেমিক স্ট্রোকের মধ্যে কোন ধরনের আর্টারিয়াল অক্লুশনটা বেশি হয়, অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকটা সব থেকে বেশি হয়। অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকটাই সব থেকে বেশি হয়। অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকের মধ্যে আবার কোনটা মোর কমন, দেখেন পার্শিয়াল অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকটা বেশি কমন। স্ট্রোকের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরের আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন 29.1 নাম্বার যে ছবিটা আছে, এটা দেখতে পাচ্ছেন 29.1 নাম্বার ছবিটা বা বক্সটা। এটা ইম্পর্টেন্ট এই কারণেই, আপনারা মোটামুটি এটা সবাই জানেন, এটা আপনারা আগে জানতেন মডিফায়েবল এবং নন মডিফায়েবল, উপরে লিখে রাখেন। ফিক্সডটা বলা হচ্ছে নন মডিফায়েবল, আর রিস্ক ফ্যাক্টর যেটা বলা হচ্ছে এটাই হচ্ছে মডিফায়েবল। এখানে মেইনলি কোশ্চেনটা এইভাবে আসতে পারে, হোয়াট আর দ্য হেমাটোলজিক্যাল ফ্যাক্টরস অফ এ স্ট্রোক। হেমাটোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে খেয়াল করেন আপনারা কী দেখতে পাচ্ছেন, সিকেল সেল ডিজিজ এবং পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। হোয়াট আর দ্য কার্ডিয়াক কজ অফ স্ট্রোক। কার্ডিয়াক কজের মধ্যে আপনি ফিক্সড রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে আগে থেকে যদি তার মায়োকার্ডিয়াল ইনফার্কশনের হিস্ট্রি থাকে, ভাস্কুলার ইভেন্ট থাকে, এবং এর পরবর্তীতে দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং আদার হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর। হোয়াট আর দ্য ড্রাগ কজ অফ স্ট্রোক। ড্রাগ কজ অফ স্ট্রোকের মধ্যে দেখেন ওসিপিও আছে এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এখানে একটা কথা বলে রাখি, ডেভিডসনের যে জায়গায় ড্রাগ কজ দেখবেন দ্যাট ইজ ইনফিনিটি স্টার। এই বক্সটাকে আপনারা 3টা স্টার দিবেন, এই বক্সটাকে 3টা স্টার দিবেন, এই বক্সে অবশ্যই 3টা স্টার দিবেন। স্ট্রোক সিনড্রোমের স্ট্রোকের চ্যাপ্টারে মেইনলি একটা পেশেন্ট যখন আপনার কাছে স্ট্রোক নিয়ে আসবে, এই স্ট্রোকের পেশেন্ট কিন্তু স্ট্রোকের কারণে নর্মালি ডেথ হয় না। কেন ডেথ হয়? ডেথ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে তার কমপ্লিকেশনের কারণে ডেথ হয়। কমপ্লিকেশনের কারণে তার ডেথ হবে। কী কমপ্লিকেশনের ডেথ হতে পারে? কমপ্লিকেশনের একটা বক্স দেওয়া আছে 1212 নাম্বার পেজে, দেখবেন 1212 নাম্বার পেজে মেইন যে কমপ্লিকেশনগুলো, 1-2টা কারণে সেপসিস হয়। একটা হচ্ছে ইউরোসেপসিস, আর একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে সেই নিউমোনিয়া থেকে সেপসিস হয়ে পেশেন্ট কিন্তু ডেথ হতে পারে। আরেকটা সেপসিসের সোর্স হচ্ছে তার বেড সোর। অর্থাৎ এই 3টা জায়গায় হচ্ছে তার ডিভাস্টেটিং। স্ট্রোকের কমপ্লিকেশনের যে বক্সটা রয়েছে, কমপ্লিকেশন অফ স্ট্রোক 1212 নাম্বার পেজে, এইটাও 3টা স্টার দিবেন। এখান থেকেও আপনার কোয়েশ্চেনগুলো আসতে পারে। যে আরেকটা জিনিস খেয়াল করেন, ডেথের আরেকটা বড় কারণ হচ্ছে যেহেতু পেশেন্টের ডেবিলিটেড থাকে, পেশেন্টের কি হয়, ডিপ ভেইন থ্রোম্বোসিস হয়। এই ডিপ ভেইন থ্রোম্বোসিস, তাহলে আপনার কাছে এই কোয়েশ্চেনটা এইভাবে দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, পেশেন্ট আপনার কাছে আসার পরে হিমিপ্লেজিয়া নিয়ে আসছে এবং এখন পেশেন্টের লেফট সাইডের লেগ সোয়েলিং ডেভেলপ করেছে। হোয়াট মে বি দ্য কজ? লেফট সাইডের, তাহলে এটা হচ্ছে ডিভিটি। তাহলে এটার জন্য আপনি এখন প্রথমে কি করবেন? ফার্স্টেই আপনি ডি ডাইমার দেখবেন এবং পেশেন্টের ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম করবেন কনফার্ম করার জন্য। অথবা কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, একটা স্ট্রোকের পেশেন্ট আসছে আপনার কাছে আইদার হেমিপ্লেজিয়া অ্যান্ড অ্যাফাসিয়া নিয়ে, এখন পেশেন্টটা ব্রেথলেসনেস ডেভেলপ করেছে। তাহলে হোয়াট মে বি দ্য কজ? কী কারণে হতে পারে? কারণটা হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। তাহলে পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া বলতে গেলে কি হবে, যে কাফিং ডিউরিং সোয়ালিং অফ ফুড।
কাফিং ডিউরিং সোয়ালিং অফ ফুড দিবে। আর যদি সেটা পালমোনারি এম্বোলিজমের জন্য ব্রেথলেসনেস বোঝায় তাহলে কি দিবে, তখন সেটা বলবে যে পেশেন্ট তার ব্রেথলেসনেস আছে এবং পেশেন্টের একই সাথে তার ডিপ ভেইন থ্রোম্বোসিসের জন্য লেগ সোয়েলিং আছে। তাহলে লেগ সোয়েলিং দিয়ে যদি থাকে তাহলে এটা পালমোনারি এম্বোলিজম। আর যদি বলে যে খাওয়ার সময় তার কাশি হচ্ছে এবং রিগার্জিটেশন হচ্ছে অথবা ভমিটিংয়ের হিস্ট্রি আছে, প্রিসিডিং কোনো ভমিটিংয়ের হিস্ট্রি আছে, এখন তার ব্রেথলেসনেস হচ্ছে, তাহলে দ্যাট ইজ অ্যাসপিরেশন নিউমোনিয়া। কোশ্চেনগুলো কিন্তু এইভাবে আসতে পারে। ওকে, কমপ্লিকেশনের কোশ্চেনগুলো আপনাকে এইভাবে দিতে পারে। আমরা একটু আগে রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখেছিলাম যেগুলো জেনারেলাইজড রিস্ক ফ্যাক্টর। আমরা জানি স্ট্রোক হয় হচ্ছে ওল্ডার এজের পিপল, ইয়াংয়ের এজের পিপলদের কি স্ট্রোক হতে পারে? ইয়েস, এবং রিসেন্টলি এই জিনিসটা অনেক বেড়ে গিয়েছে, ইয়াং স্ট্রোক। এইটা আগের 23rd এডিশনে লেখা ছিল ইয়াং স্ট্রোক, কিন্তু এখন লেখা আছে হলো আনইউজুয়াল কজেস অফ স্ট্রোক। আনইউজুয়াল কজেস অফ স্ট্রোক কোথায়? 1210 নম্বর পেজে আছে। আপনারা 1210 নম্বর পেজটা একটু খেয়াল করবেন। 1210 নম্বর পেজে দেখেন আনইউজুয়াল কজেস অফ স্ট্রোক দেওয়া আছে। আনইউজুয়াল কজেস অফ স্ট্রোকটা দেওয়া আছে 1210 নম্বর পেজে। এটা হলো এখন এই 1210 নম্বর পেজে আপনারা চলে যান। 1210 নম্বর পেজে এই যে 29.6 নাম্বার যে এটা আছে, এখানে খেয়াল করেন পেশেন্টের কয়েকটা জিনিস আপনারা মেইনলি খেয়াল করবেন। এখানে এক নম্বর হচ্ছে হোমোসিস্টিনুরিয়া। হোমোসিস্টিনুরিয়া এটা কিন্তু খুবই কমন কজ। আর একটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এটাও একটা কমন কজ। এসএলই পেশেন্টের যদি এসএলই থাকে, ভাস্কুলাইটিস যদি থাকে, তাই এবং একই সাথে খেয়াল করেন হোয়াট আর দ্য হেমাটোলজিক্যাল কজ। হেমাটোলজিক্যাল কজ হচ্ছে সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজ। আর যদি পেশেন্ট হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে তার হেমোরেজিক স্ট্রোকের জন্য মেনলি দেখেন দুটো জিনিস, একটা হচ্ছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, আর একটা হচ্ছে ড্রাগের মধ্যে কে ড্রাগ মিসইউজের মধ্যে কোকেইন, অ্যামফেটামিন। আরেকটা হচ্ছে তার পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি থাকে, পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি থাকে অর্থাৎ আবার উপরে খেয়াল করেন এই পেশেন্টেরই যদি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যদি কমে যায়, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যদি কমে যায় অর্থাৎ থ্রোম্বোফিলিয়া যদি ডেভেলপ করে যায়, প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3 যদি ডেভেলপ করে কমে যায়, তাহলে কী হতে পারে? পেশেন্টের কিন্তু ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করতে পারে থ্রোম্বোফিলিয়ার জন্য। তাহলে এইখানে হলো কোয়াগুলোপ্যাথির জন্য হেমোরেজিক স্ট্রোক হয়, আর আমার ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কমে যাওয়ার জন্য তার থ্রোম্বোফিলিয়া হয়ে স্ট্রোক হতে পারে, থ্রোম্বোফিলিয়া হয়ে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এখন একটা পেশেন্ট আপনার কাছে স্ট্রোক নিয়ে আসলো, আপনি প্রথমেই কি করবেন? প্রথমেই কি কাজটা আপনাকে করতে হবে? একটা পেশেন্ট যদি স্ট্রোক নিয়ে আসে এবং আপনি সিটি স্ক্যানের মাধ্যমে যদি একদম কনফার্ম হন যে এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক এবং পেশেন্টটা যদি 4.5 আওয়ার্স অর্থাৎ 4 ঘন্টা 30 মিনিটের মধ্যে যদি আসে, তাহলে দিস পেশেন্ট ইজ এ ক্যান্ডিডেট ফর থ্রোম্বোলাইসিস। এই থ্রোম্বোলাইসিসটা কীভাবে আমরা করি? রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, অ্যাক্টিভেটর। আপনার 1211 নাম্বার পেজে দেখেন রিপারফিউশনের মধ্যে লেখা আছে থ্রোম্বোলাইসিস, এটার মাধ্যমে করা হয় এবং দেখা যায় যে ক্লটটা থ্রোম্বোলাইজড হয়ে যায়। থ্রোম্বোলাইজড হয়ে যাওয়ার পরে, লাইসিস হয়ে যাওয়ার পরে পেশেন্ট কিন্তু ওই যেই এরিয়ার ফাংশনটা লস হয়েছিল খুব দ্রুত সেই এরিয়ার ফাংশনটা পেয়ে যায়। বাট এটা করতে হবে কতক্ষণের মধ্যে? উইদিন 4.5 আওয়ার্সের মধ্যে। এটা ডিটেক্ট করার জন্য আমাদের জরুরি জিনিস হলো সিটি স্ক্যান, যেহেতু 6 ঘন্টার মধ্যে করতে পারে না, ডিটেক্ট করতে পারে না, এমআরআই মে বি এ টুল। ওকে, এমআরআই এর বিশেষ করে DWI যেটা দেওয়া আছে সেই DWI ফিল্মটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এগুলো গেল ইসকেমিক স্ট্রোকের কথা। হেমোরেজিক স্ট্রোকের জন্য, হেমোরেজিক স্ট্রোক কিন্তু একটা বড় পার্সেন্টেজে হয়, 50, আমরা দেখেছি যে 15% কী হয় হেমোরেজিক স্ট্রোক হতে পারে। তাহলে হেমোরেজিক স্ট্রোক কাদের হয়? হেমোরেজিক স্ট্রোক বা এর এখন বলা হয় হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। হেমোরেজিক স্ট্রোক কিন্তু বলা হয় না, বলা হয় হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। 1208 নম্বর পেজে আপনারা দেখবেন, 1208 নম্বর পেজে খেয়াল করেন, 1208 নম্বর পেজে হেমোরেজিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলো দেওয়া আছে। তাহলে সেগুলো কী আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে বা বোর্ডে, সেগুলো কী? একটা হচ্ছে দেখেন এইজ লেখা আছে এবং হাইপার টেনশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে
আমাদের একটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ বা হেমোরেজিক স্ট্রোক এবং নর্মাল ইসকেমিক স্ট্রোক, এই দুইটা আমরা পার্থক্য করি কীভাবে। ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট দেখা যায় যে খুব সাইলেন্টলি তার স্ট্রোক বা ফাংশন লসগুলো ইভলভ করা শুরু করে সাডেন অনসেটে, কিন্তু হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টের আমরা একটা কথা বলি যে পেশেন্টের হাইপারটেনসিভ পেশেন্ট থাকে, 2 নাম্বার পেশেন্টের হেডেক থাকতে পারে স্ট্রোকের আগে পরে করে, এবং একই সাথে পেশেন্টের খুব এক্সাইটেড একটা কন্ডিশনে থাকতে পারে। আর কি রিস্ক ফ্যাক্টরস আছে, অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি যদি থাকে এবং পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ পেশেন্ট কি পাচ্ছে, কোনো হেপারিন পাচ্ছে বা ওয়ারফারিন পাচ্ছে, যারা কি করতেছে প্লাটিলেট কমাচ্ছে, এই ধরনের পেশেন্টগুলো কিন্তু খুবই গুরুত্ব। তাহলে এই ধরনের পেশেন্টগুলো আপনার কাছে কী দিতে পারে, যে একটা পেশেন্ট আপনার কি হয়েছে গত কয়েকদিন আগে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে এবং এখন পেশেন্ট লো মলিকুলার ওয়েট হেপারিন পাচ্ছে, হঠাৎ করে পেশেন্টের ভমিটিং ডেভেলপ হলো এবং পেশেন্ট এখন লেফট সাইডেড হেমিপ্যারাসিস ডেভেলপ করলো। হোয়াট ইজ দ্য কজ? এটা হচ্ছে কজ হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক ডেভেলপ করেছে, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে ড্রাগ ইনডিউস থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে হেমোরেজিক স্ট্রোক ডেভেলপ করেছে। তাহলে ফিচার্সগুলো কিন্তু আপনাদের কাছে এইভাবেও দিতে পারে। একটা পেশেন্ট আমাদের কাছে আসলো হেডেক নিয়ে। এই হেডেকের পেশেন্টটা আমাদের কাছে নিয়ে আসলো এবং হেডেকটা বলছে কেমন, আপনারা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, যে হেডেকটা বলছে তার এই রকম হেডেক কিন্তু কখনো আগে হয় নাই এবং খুব সাডেন অনসেটে শুরু হয়েছে, খুবই দ্রুত শুরু হয়েছে এবং খুবই পিকে চলে গিয়েছে এবং সেই হেডেকটা সে কোনো মতে সহ্য করতে পারতেছে না এবং এই হেডেকটা তাকে পুরোপুরি অস্থির বানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে অস্থির বানিয়ে দিয়েছে। এবং এই ধরনের হেডেক তার মনে হচ্ছে তার কাছে যে তার আকাশটা ভেঙে পড়েছে, অর্থাৎ থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে এইরকম হেডেক সে কখনোই আগে এক্সপিরিয়েন্স করেনি, সাডেন সিভিয়ার থান্ডার ক্ল্যাপ হেডেক। এবং একই সাথে পেশেন্ট আলো থাকলে আলোর দিকে তাকাতে পারছে না এবং পেশেন্টের দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে যে তার নেক স্টিফনেস ডেভেলপ করেছে। এই ধরনের পেশেন্ট যদি আপনার কাছে আসে, আমরা সবাই অবশ্যই সাবআরনাইড হেমোরেজ হয়েছে কিনা এটা ডায়াগনোসিস আগে এক্সক্লুড করে ফেলতে হবে। হেডেকের একটা বড় কারণ, এই ধরনের হেডেকের একটা বড় কারণ হচ্ছে সাবআরনাইড হেমোরেজ। এই সাবআরনাইড হেমোরেজটা কি? সাবআরনাইড হেমোরেজ হচ্ছে আমাদের যে দুইটা মেনিনজিয়াল লেয়ার, অর্থাৎ অ্যারাকনয়েড স্পেসের মাঝখানে আমাদের ভেসেলগুলো থাকে, অ্যারাকনয়েড স্পেসের মাঝখানে আমাদের ভেসেল থাকে। এই ভেসেলগুলো যখন রাপচার হয়ে যখন ব্লিডিং হয়, এটার বেশ কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ কি, যখন আমরা আমাদের ভাস্কুলেচারটা পড়েছিলাম দেখেছি যে আমাদের অ্যান্টিরিয়র সার্কুলেশন আছে আর একটা হলো পোস্টেরিয়র সার্কুলেশন আছে, এবং এই অ্যান্টিরিয়র সার্কুলেশন এবং পোস্টেরিয়র সার্কুলেশনের মধ্যে দুটো কানেকশন আছে। অ্যান্টিরিয়র সার্কুলেশন এবং পোস্টেরিয়র সার্কুলেশনের কানেকশনটা হয় হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মাধ্যমে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটা কার দ্বারা হয়? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি এবং হচ্ছে আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই দুইটার কানেকশনে আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটা এই দুইটাকে একসাথে করে কানেক্ট করে। এই কানেকশনের এরিয়াগুলোতে কি হয়, অথবা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মধ্যে অ্যানিউরিজম তৈরি হতে পারে। আবার দুইটা যে অ্যান্টেরিয়র সার্কুলেশনের মধ্যে যে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আছে, রাইট হেমিস্ফিয়ারের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, লেফট হেমিস্ফিয়ারের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই দুইটার যে একটা কানেকশন আছে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মধ্যে কি হয়, অ্যানিউরিজম তৈরি হয়। এই অ্যানিউরিজমটা যদি কোনো কারণে রাপচার হয়ে যায়, তাহলে তখন এই ব্লিডিংগুলো আমাদের সাবআরনাইড স্পেসের মধ্যে চলে যায়। সাবআরনাইড স্পেসের মধ্যে চলে গেলে কি হয়, আমাদের মেনিনজিয়াল ইরিটেশন হয় এবং ব্লাডগুলো যে হেমোলাইসিস হয়, কিছুক্ষণ পরে হেমোলাইসিস হওয়ার পরে যে টক্সিক প্রোডাক্ট আছে তারা মেনিনজিয়াল ইরিটেশন করে একদিকে, আরেকদিকে অন্যান্য যে আদার
ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোর উপরে ইরিটেশন করার কারণে, আদার ভেসেলে ইরিটেশন করার কারণে কি হয়, ইস্কেমিয়া ডেভেলপ করে। তাহলে দুইটা ঘটনা করতেছে, একটা হচ্ছে মেনিনজিয়াল ইরিটেশনের জন্য আমরা সাইন্স অফ মেনিনজিজম পাচ্ছি, 2 নাম্বার হচ্ছে ইরিটেশনের জন্য আমরা পাচ্ছি হলো আমরা ভেসোস্পাজম। এই ভেসোস্পাজমটাই হচ্ছে এই পেশেন্টদের সাবঅ্যারাকনয়েড হেমোরেজে পেশেন্টের মর্টালিটির 1 নাম্বার কারণ, যার কারণে আমরা কী দেই, পেশেন্টকে নিমোডিপিন দেই। আচ্ছা, এই ধরনের একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে, তাহলে ফার্স্টেই আপনার কাজ হবে একটা সিটি স্ক্যান করা। সিটি স্ক্যান করে আপনি দেখবেন যে তার সালকাস এবং জাইরাসের মধ্যে এই সাবঅ্যারাকনয়েড স্পেস, যে আমাদের সালকাস এবং জাইরাসের মধ্যে কী হচ্ছে, সালকাস জাইরাসের মধ্যে পুরা এরিয়া জুড়ে কোনো হাইপার ডেন্সিটি এরিয়া আছে কি না, হাইপারডেন্স এরিয়া থাকলে বোঝা যাবে যে এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। আপনি সিটি স্ক্যান করলেন কিন্তু সেখানে কিছু পেলেন না, কিন্তু হেডেকটা খুবই ক্যারেক্টারিস্টিক, আপনি ফটোফোবিয়া পাচ্ছেন, মেনিনজিজম পাচ্ছেন এবং পেশেন্টের কোনো অ্যানালজেসিকের মাধ্যমেও আপনার কোনো হেডেকটা কোনো মতেই সারছে না, তাহলে কি করবেন, তখন আমাদেরকে 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। 12 ঘন্টা অপেক্ষা করে 12 আওয়ার্স অপেক্ষা করে আমাদেরকে 12 আওয়ার্স আমরা অপেক্ষা করার পরে আমরা দেখব যে আবার একটা সিটি স্ক্যান করব। আবার সিটি স্ক্যান করার পরবর্তীতে আমরা যখন শিওর হব মোটামুটি যে হ্যাঁ এটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ না, তখনই আমি বলবো যে এটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ না। কিন্তু সেটা বলার আগে কথা আছে, আমি সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যানের মধ্যেও আমি কিছু পেলাম না, তাহলে কি আমি বলে দিব একেবারে যে এটা স্ট্রোক না? নো, তখন আমাকে একটা লাম্বার পাংচার করতে হবে। লাম্বার পাংচার করে সিএসএফ এর মধ্যে কোনো জ্যান্থোক্রোমিয়া আছে কিনা এটা দেখতে হবে। ঠিক এই জিনিসটাই আমাদের ফ্লো চার্টে দেওয়া আছে 1216 নাম্বার পেজে, 1215 নাম্বার পেজে। আপনারা 1215 নাম্বার পেজের এই ফ্লো চার্টটা দেখেন, ইমার্জেন্সি সিটি স্ক্যান করবেন, এর পরবর্তীতে যদি সিটি নেগেটিভ আসে তাহলে 12 ঘন্টা অপেক্ষা করে আমরা প্রথমে সিটি স্ক্যান করব, এর পরবর্তীতে 12 ঘন্টাতেই সিটি স্ক্যান করে আসার পরপরই আমরা একটা সিএসএফ করে ফেলবো। আমরা আগে নন ইনভেসিভটা করব, তারপরে ইনভেসিভটা করব। ওকে, সিটি স্ক্যানের মধ্যে যদি আমি হেমোরেজ পেয়ে যাই তাহলে আর সিএসএফ করার কোনো প্রয়োজন নাই। যদি সিটি স্ক্যানের নেগেটিভ পাই তখন আমরা সিএসএফ করে, যদি জ্যান্থোক্রোমিয়া পেয়ে যাই তাহলে তখন আমরা পেশেন্টকে নিউরো ইন্টারভেনশনিস্ট অথবা ইন্টারভেনশন নিউরোলজিস্ট অথবা হচ্ছে আমরা নিউরোসার্জনের কাছে পাঠাবো। ইন্টারভেনশন নিউরোলজিস্ট পেশেন্টকে কী করবেন, কয়েলিং করে দিবেন, আর নিউরোসার্জন এটাকে ক্লিপিং করে দিবেন। আর ইন দ্য মিন টাইম আমাদেরকে কী করতে হবে, এই ধরনের পেশেন্টকে আমাদেরকে নিমোডিপিন দিয়ে রাখতে হবে। এই পেশেন্টকে আমাদেরকে নিমোডিপিন দিয়ে রাখতে হবে। ওকে, দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ সিটি স্ক্যান, রিপিট আফটার 12 আওয়ার্স যদি প্রথমটা নেগেটিভ হয়, এবং এটাও নেগেটিভ হলে আমাদের সিএসএফ করতে হবে। সো দিস ইজ দ্য ফিচার। এখন আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজের এই পেশেন্টগুলো যদি আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যদি লেশন হয়, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির, আপনার বোর্ড একটু খেয়াল করবেন, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির ঠিক উপরেই আমাদের থার্ড নার্ভটা থাকে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি ঠিক উপরেই থার্ড নার্ভটা থাকে। তাহলে এইখানে যে অ্যানিউরিজমটা আছে এটা যদি রাপচার হয় তাহলে কী করবে, সে থার্ড নার্ভকে প্রেস করবে। তাহলে এই ধরনের পেশেন্ট একটা প্রচণ্ড রকমের মানে ফিচার্স অফ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ নিয়ে যদি পেশেন্টটা আসে এবং তার সাথে সাথে যদি থার্ড নার্ভ পালসি নিয়ে আসে, তাহলে তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি মোর লাইকলি। কিন্তু কোন কমিউনিকেটিং আর্টারিটা মেইনলি ইনভলভড হয়, দ্যাট ইজ অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটাই খুব কমনলি ইনভলভড হয়, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটাই বেশি ইনভলভড হয়। ওকে, এটা কত পার্সেন্ট, 30%। আর পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দেখেন 25% ইনভলভ হতে পারে। আবার মিডল সেরেব্রাল আর্টারিও কিন্তু মাঝে মধ্যে হয়, এবং এগুলো কিন্তু মেইনলি স্যাকুলার অ্যানিউরিজমটাই বেশি হয়। এদের প্রগনোসিস কিন্তু খুবই খারাপ এবং মর্টালিটি কিন্তু খুবই হাই। এই পেশেন্টদের মর্টালিটি কিন্তু অনেক হাই। প্রিয় চিকিৎসকবৃন্দ, এখন আমরা ক্যাভার্নাস সাইনাস বা সেরেব্রাল ভেনাস সাইনাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সেরেব্রাল ভেনাস সাইনাস, আমরা সেরেব্রাল ভেনাস সাইনাস কী কী থাকে আপনারা দেখেন, আপনারা চলে যাবেন ডেভিডসনের 1206 নাম্বার পেজে চলে যাবেন। আপনারা 1206 নাম্বার পেজে এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ভেনাস সাইনাসগুলো আছে, অর্থাৎ আমাদের ব্রেইনে কি হয়, ব্রেইনের আর্টারি থেকে সাপ্লাই আসে, আমাদের ব্রেইন প্যারেনকাইমাতে
সাপ্লাই দেয়, এর পরবর্তীতে সেই ব্লাডগুলা ভেনাস সাইনাসের মাধ্যমে চলে যায়। এখন আমরা আমাদের এই টোটাল ব্রেইনটা তো হচ্ছে একটা হার্ট ভল্টের মধ্যে থাকে, স্কাল ভল্টের মধ্যে থাকে। স্কাল ভল্টের মধ্যে যদি যতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ মেনিনজেস, সিএসএফ, ব্রেইন ম্যাটার, ব্লাড, এর মধ্যে কোনো যদি একটা বেড়ে যায়, এটাকে কিন্তু জায়গা করে দেওয়ার কোনো জায়গা নাই, কারণ এটা একটা হার্ট ভল্টের মধ্যে থাকতেছে। তাহলে এইখানে যদি কোনো একটা জিনিস যদি বেড়ে যায়, তাহলে কি ঘটনা ঘটে? এখানে যেটা হয় যে রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার ডেভেলপ করে, রেইজড আইসিপি ডেভেলপ করবে। এই রেইজড আইসিপি ডেভেলপ করলে কি হয়, অর্থাৎ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেড়ে যাবে। রেইজড আইসিপি যখন ডেভেলপ করে, তখন ধরেন দুটো দড়ি আছে, দুটো দড়ি খুব টাইট আকারে লাগানো আছে, একটা দড়ি খুব টাইট আকারে একদম টান টান করে লাগানো আছে, আর একটা একটু ঢিলা করে লাগানো আছে। তাহলে কোনটা আগে ছিঁড়বে? যেটা টাইট আকারে আছে এর উপরে যদি কোনো প্রেশার দেওয়া হয়, সে কিন্তু আগে ছিঁড়ে যাবে বা তার কিন্তু ফাংশনটা লস হয়ে যাবে। আর যে একটু ঢিলা আকারে আছে সে কিন্তু টেনশনটাকে অত বেশি পরিমাণে ফিল করতে পারবে না। তাহলে রেইজ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার হলে কী ঘটনা ঘটে? আমাদের 6 ক্র্যানিয়াল নার্ভটা খুবই টেন্স, খুবই লং, এটা একটা লংগেস্ট ক্র্যানিয়াল নার্ভ, এটা হচ্ছে লংগেস্ট ক্র্যানিয়াল নার্ভ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা খুব স্লেন্ডার বা খুব টাইট আকারে থাকে, যার কারণে রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার যখনই রেইজড হবে, তখনই তার উপরে চাপ পড়ে তার ফাংশন লস হবে। কিন্তু এখানে কিন্তু তার লেশন না, লেশনটা কিন্তু আসলে তার না। আরেকটা যেটা ঘটনা ঘটে, সিএসএফগুলা যখন রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার ডেভেলপ করে, তখন নর্মালি ফ্লুইডগুলো উপরে যেয়ে তখন ব্রেইন ম্যাটারকে নিচের দিকে চাপ দেয়। ব্রেইন ম্যাটারকে যখন নিচের দিকে চাপ দেয়, এই যে আমাদের থার্ড ক্র্যানিয়াল নার্ভ, ঠিক তার উপরে থাকে হচ্ছে টেম্পোরাল লোবের আঙ্কাস, টেম্পোরাল লোবের আঙ্কাস। এই আঙ্কাসটা ওইদিকে সিএসএফ চাপ দিচ্ছে, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে, সিএসএফ চাপ দিচ্ছে। সিএসএফ চাপ দিবে কার উপরে? সিএসএফ চাপ দিলে তখন কি হবে? তখন ব্রেইন ম্যাটারগুলো তখন নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এই যে টেম্পোরাল লোবটা চাপ দিবে হলো থার্ড ক্র্যানিয়াল নার্ভের উপরে, টেম্পোরাল লোব চাপ দিবে হলো থার্ড ক্র্যানিয়াল নার্ভের উপরে। তাহলে তখন কি হবে? থার্ড ক্র্যানিয়াল নার্ভের ফাংশন লস হবে। তাহলে কি ঘটনা? মেইনলি কিন্তু লেশন অন্য জায়গায়, কিন্তু লেশনটা হচ্ছে কোথায়? থার্ড ক্র্যানিয়াল নার্ভের লেশন বা ফাংশন লস হচ্ছে। এই জন্য এই যে 6 ক্র্যানিয়াল নার্ভের ফাংশন লস এবং থার্ড ক্র্যানিয়াল নার্ভের ফাংশন লস ডিউ টু রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার, এটাকে বলা হয় হচ্ছে ফলস লোকালাইজিং সাইন। ফলস লোকালাইজিং সাইন। আমরা জানি রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারের আরও বেশ কিছু ফিচার্স আছে। কি কি ফিচার্স আছে? 1 নম্বর ফিচার হলো রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার যখন হবে, তখন রেইজড আইসিপির জন্য যথেষ্ট পরিমাণে ব্লাড আসতে পারবে না, সার্কুলেশন, কার্ডিয়াক আউটপুটের টোটাল ব্লাডটা আসতে পারবে না। এই আসতে না পারাটাকে আমাদের ভেজোমোটর সেন্টার রিড করবে হচ্ছে রিলেটিভ ইস্কেমিয়া হিসেবে। রিলেটিভ ইস্কেমিয়া হিসেবে ভেজোমোটর সেন্টারটা করার সাথে সাথেই সে করবে হচ্ছে আমাদের ভাইটাল অর্গানগুলো থেকে ব্লাডগুলোকে ডাইভার্ট করার জন্য সে পেরিফেরাল ভেজোকনস্ট্রিকশন করবে। পেরিফেরাল ভেজোকনস্ট্রিকশন করলে হাইপারটেনশন ডেভেলপ করবে। তাহলে রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারের জন্য এই মেকানিজমে আমরা হাইপারটেনশন পাচ্ছি। একই সাথে সাথে সে ব্রেইনের ব্লাড সাপ্লাইকে বাড়ানোর জন্য সে ফিলিং টাইমটাকে বাড়িয়ে দিবে ভ্যাগাল স্টিমুলেশনের মাধ্যমে, ভেজোমোটর সেন্টারের মাধ্যমে। ভেজোমোটর সেন্টারের মাধ্যমে ভ্যাগাল স্টিমুলেশনটা বাড়িয়ে দিবে এবং কী ঘটনা ঘটবে? তখন ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করবে। তাহলে একই সাথে আমরা কি পাবো? বাইল্যাটারাল প্যাপিলিও ইডিমা পাবো, অপটিক ডিস্ক সোয়েলিং পাবো। রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারের জন্য যদি অপটিক ডিস্ক সোয়েলিংয়ের অনেকগুলো কারণ আছে, রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারের জন্য অপটিক ডিস্ক সোয়েলিং হয়, তাহলে এটাকে বলা হয় প্যাপিলোইডিমা। তাহলে প্যাপিলোইডিমা যদি থাকে, হাইপারটেনশন যদি থাকে এবং পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে, এটাকে বলা হয় কুশিং ট্রায়াড। আর যদি একই সাথে এই মেকানিজমটাকে বলা হয় কুশিং রিফ্লেক্স। তাহলে রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারের আমরা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যেটা 1 নাম্বার পাবো সেটা হচ্ছে হেডেক পাবো। তাহলে হেডেক, 2 নাম্বার পাবো হচ্ছে ভমিটিং, এবং 3 নাম্বার আমরা এই যে কুশিং রিফ্লেক্স, প্যাপিলোইডিমা, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া এবং একই সাথে ফলস লোকালাইজিং সাইন যখন আমরা পাবো, অর্থাৎ 6 এবং থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি যখন আমরা পাবো, তাহলে এই জিনিস টোটালটাকে আমরা বলবো যে ফিচার্স অফ রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার। ফিচার্স অফ রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বলি আমরা এই টোটাল জিনিসটাকে।
চিকিৎসকবৃন্দ, এখন রেইজড আইসিপি নিয়ে আলোচনা করার পরে এখন আমরা চলে আসব রেইজড আইসিপির একটা বড় কারণ হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন। নাম শুনে বোঝা যাচ্ছে ইডিওপ্যাথিক মানে হচ্ছে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। তারপরেও এই ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশনটা আমরা কখন কাদের হবে এবং কখন আমরা বলবো। কাদের হয় মেইনলি বেশ কিছু পার্সনের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তাদের হয়, পেশেন্ট যদি অবেস থাকে তাদের হয়, পেশেন্টের যদি কিছু ড্রাগস খায়। কী কী ড্রাগস? এক নম্বর হচ্ছে ওসিপি যদি নেয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি নেয়, পেশেন্ট যদি স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খায়, পেশেন্ট যদি রেটিনয়েডস জাতীয় কোনো ওষুধ খায় এবং টেট্রাসাইক্লিন জাতীয় যদি কোনো ওষুধ খায়, তাহলে এই সকল ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আইআইএইচ বা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এখন এই পেশেন্টগুলোর কখন আমরা বলবো যে পেশেন্টগুলো ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন? যখন আমরা পেশেন্টের সকল কিছু করে ইনভেস্টিগেশন করে, বিশেষ করে ইমেজিং করে কোনো কজ খুঁজে পাবো না যে কোনো ইকসল হয়েছে অথবা ব্রেন টিউমার হয়েছে বা মেনিনজিওমা হয়েছে বা এনিথিং, যে কোনো কজই খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ইমেজিং ইজ ক্লিয়ার, তখনই আমরা বলবো এটা হচ্ছে আইআইএইচ। এটা একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্টের যখন আমরা সিএসএফ করব, দেখেন 1186 নাম্বার পেজে 1186 নাম্বার পেজে খেয়াল করেন, ওইখানে লেখা আছে কি সিএসএফ প্রেশারটা, যখন সিএসএফ ম্যানোমেট্রি দিয়ে সিএসএফ প্রেশারটা দেখা হয়, সিএসএফ কত বেশি থাকবে? 300 মিলিমিটার অফ ওয়াটার অর 30 সেন্টিমিটার অফ ওয়াটারের বেশি থাকবে, 30 সেন্টিমিটার অফ ওয়াটারের বেশি থাকবে। এবং সেক্ষেত্রে পেশেন্টের অন্যান্য আদার্স যে সকল ফিচার থাকে রেইজড আইসিপির, সেই সকল রেইজড আইসিপির ফিচার থাকবে, যেমন পেশেন্টের হেডেক থাকবে, ভমিটিং থাকবে এবং ট্রানজিয়েন্ট ভিজুয়াল লসটা হতে পারে পেশেন্টের। এবং এটাই হচ্ছে মোস্ট কমনলি কী হয়, ট্রানজিয়েন্ট অবস্কুরেশন অফ ভিশন অ্যাসোসিয়েটেড উইথ পোস্চারের চেঞ্জের সাথে সাথে তার ভিজুয়াল ডিস্টারবেন্সটা ফ্ল্যাকচুয়েট করবে। ফলস লোকালাইজিং সাইন, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, সেই সকল ফলস লোকালাইজিং সাইন থাকবে। এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট কি? এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট, যদি পেশেন্ট যদি অবেস হয়ে থাকে তাহলে তার অবেসিটিটা কমানো, অবেসিটি থাকলে অবেসিটি কমাতে হবে। অফেন্ডিং কোনো ড্রাগের জন্য যদি হয় তাহলে সেই ড্রাগটা ডোজ রিডাকশন এবং ড্রাগ অমিট করতে হবে। এবং একই সাথে আমরা কি করতে পারি, এই পেশেন্টের দেখেন এখানে লেখা আছে অ্যাসিডাজোলামাইড অর টোপিরামাইড মে হেল্প টু লোয়ার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার, অর্থাৎ অ্যাসিডাজোলামাইড এবং অথবা টোপিরামিডটা দিতে পারি। 1182 নাম্বার পেজে আপনারা এই সকল রেইজড আইসিপির ফিচারটা পাবেন। দেখেন ওখানে ফলস লোকালাইজিং সাইন দেওয়া আছে 1182 নাম্বার পেজে। 1182 নাম্বার পেজে দেখেন ফলস লোকালাইজিং সাইন আছে, রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারের ফিচার্সগুলো দেওয়া আছে। হেডেক, ভমিটিং, ডিপ্লোপিয়া কেন হচ্ছে? সেই 6 ক্র্যানিয়াল নার্ভ পালসির জন্য, এবং এর সাথে প্যাপিলোইডিমা, ব্র্যাডিকার্ডিয়া এবং একই সাথে রেইজড আইসিপি। এবং একটা পর্যায়ে যদি অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা কম্প্রেশনের কারণে আমাদের ইম্পেয়ার্ড কনসাসনেস ডেভেলপ করে, কনসাসনেসটা ইম্পেয়ার্ড হয়ে যায়। ওকে, 1226 নম্বর পেজে আপনারা যাবেন। 1226 নম্বর পেজে দেখেন এখানে লেখা আছে কি প্যাপিলোইডিমা অ্যান্ড অপটিক ডিস্ক সোয়েলিং, অপথলমোলজির আন্ডারে। তাহলে এইখানে দেখেন প্যাপিলোইডিমার আর্লিয়েস্ট সাইন বা অপটিক ডিস্ক সোয়েলিংয়ের আর্লিয়েস্ট সাইন কোনটা? ফান্ডোস্কোপি করে আমরা দেখব যে সেখানে ভেনাস যে পালসেশনটা থাকে এটা এই লসটাকেই বলা হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ দ্য ইজ দ্য ফিচার অফ প্যাপিলোইডিমা। ভেনাস পালসেশন হচ্ছে আর্লিয়েস্ট সাইন, সিজেশন অফ ভেনাস পালসেশন ইজ দ্য সব থেকে প্রথমেই এই ঘটনা ঘটে। এখন আমরা আবার চলে যাব হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসে। আমরা চলে যাই। ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসটা হচ্ছে 1216 নাম্বার পেজে। ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসে তাহলে কি, বা ভেনাস সাইনাস থ্রোম্বোসিসে আমরা কি দেখলাম? ভেনাস সাইনাস কি আছে? একটা হচ্ছে সুপিরিয়র স্যাজাটাল সাইনাস, একটা হচ্ছে স্ট্রেস সাইনাস, একটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, একটা হচ্ছে সিগময়েড সাইনাস। ওকে, তাহলে এই সাইনাসগুলোর মধ্যে যদি কখনো কোনো থ্রোম্বোসিস হয় তাহলে কি হবে? আমাদের যে ব্লাডটা আসতেছে এই ব্লাডটা পরবর্তীতে যে আবার ড্রেইন করে ইন্টারনাল যেগুলো ভেইন দিয়ে চলে যেতে পারছে না, তখন কি হবে? তাহলে স্বাভাবিকভাবে রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার হবে। তাহলে সকল ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের ফিচার দেখেন, কমন ফিচার হচ্ছে
হেডেক, প্যাপিলিডিমা এগুলো সবগুলো তিনটার মধ্যে আছে। ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আছে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের মধ্যে আছে, ক্যাভার্নাস সাইনাসেও আছে এবং সুপিরিয়র স্যাজিটাল সাইনাসেও আছে। একই সাথে খেয়াল করেন সুপিরিয়র স্যাজিটাল সাইনাসেও আছে এবং একই সাথে আপনারা জিনিস একটা খেয়াল করবেন যে ক্যাভার্নাস সাইনাসে কী হচ্ছে। ক্যাভার্নাস সাইনাসে মেইনলি ক্যাভার্নাস সাইনাসের মধ্যে কী থাকে এটা আমরা একটু আগে দেখি। ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আপনারা একটা বোর্ডের মধ্যে একটা ছবি এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট। ক্যাভার্নাস সাইনাসের মধ্যে কী কী থাকতেছে? ক্যাভার্নাস সাইনাসের মধ্যে এই যে দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকতেছে এবং তার সাথে সাথে কে থাকছে? আমাদের ফিফথ ক্র্যানিয়াল নার্ভ থাকছে এবং তার সাথে সাথে 3, 4 এবং 6 ক্র্যানিয়াল নার্ভ থাকছে। তাহলে আমার এই ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্টগুলো হলো তিনটা ক্র্যানিয়াল নার্ভ, 3, 4, 5, চারটা ক্র্যানিয়াল নার্ভ 3, 4, 5 এবং 6। এরাই আবার বিশেষ করে 3, 4 এবং 6, 5 না কিন্তু 3, 4 এবং 6 সুপিরিয়র অরবিটাল ফিশার। এই ফিশারটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে চলে যাচ্ছে। তাহলে ক্যাভার্নাস সাইনাসের থ্রোম্বোসিস হলে এখানে তাদের লোকালি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হবে। লোকালি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হলে তাহলে 3, 4, 5 এবং 6-এর ক্র্যানিয়াল নার্ভ পাবো এবং সেই সাথে সাথে ক্যাভার্নাস সাইনাসের জন্য আমরা কি বললাম যে রেইজড ইন্টারক্র্যানিয়াল প্রেশার থাকবে সকল ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের জন্য। তাহলে হেডেক থাকবে, হেডেক, ভমিটিং এবং একই সাথে পেশেন্টের থাকবে হচ্ছে প্যাপিলিডিমা থাকবে। এবং ক্যাভার্নাস সাইনাসে এক্সট্রা আরও দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফিভার থাকে এবং এই আইতে যেহেতু থ্রোম্বোসিস ডেভেলপ করছে, সেই থ্রোম্বোসিসটা যে প্রেশার দিলে পেশেন্টের এই জায়গায় কী হবে, এই টোটাল আইটার রেডনেস ডেভেলপ করবে, আইয়ের রেডনেস ডেভেলপ করবে এবং তার প্রোপটোসিস ডেভেলপ করবে। অর্থাৎ এটা এদিকে চাপ দিয়ে আমাদের আইবলটাকে সামনের দিকে ঠেলে দিবে এবং তার প্রোপটোসিস ডেভেলপ করবে। এটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসের কারণ। আরেকটা হলো ট্রান্সভার্স সাইনাস। দেখেন ট্রান্সভার্স সাইনাসের ভিতর দিয়ে যায় হচ্ছে 9, 10, 11। তাহলে ট্রান্সভার্স সাইনাস থ্রোম্বোসিস ডেভেলপ করলে আমরা একই সাথে কী পাচ্ছি? পেশেন্টের সেই হেডেক, সিজার এবং প্যাপিলিডিমা পাচ্ছি, সিজারও ডেভেলপ করছে এবং একই সাথে এটা ট্রান্সভার্স সাইনাসের ওইখানে মেইনলি ব্রেন স্টেমটা থাকে, ব্রেন স্টেমের একদম সামনে দিয়ে চলে যায়। ব্রেন স্টেমের সামনে কি থাকে? ট্রান্সভার্স সাইনাসটা কোথায় থাকে? আমাদের পোস্টেরিয়র ফোসার মধ্যে থাকে, সেখানে থাকে হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেমের এখানে কী থাকে? অ্যান্টেরিয়রলি চলে যায় হচ্ছে আমাদের অ্যান্টেরিয়রলি চলে যায়। আমরা একটা ছবিতে দেখিয়েছি যে ব্রেন স্টেমের সামনে দিয়ে চলে যায় হচ্ছে আমাদের মোটর ফাইবারগুলো, ব্রেন স্টেমের সামনে দিয়ে চলে যায় মোটর ফাইবারগুলো। তাহলে সেইখানে কী ঘটনা ঘটে? ওখানে ইরিটেশন হলে হেমিপ্যারেসিস ডেভেলপ করবে, হেমিপ্যারেসিস ডেভেলপ করবে এবং 9, 10, 11 ইনভলভ হয়ে যাবে। অর্থাৎ ডিসফ্যাজিয়া, ডিসআর্থ্রিয়া ডেভেলপ করবে, ডিসফ্যাজিয়া, ডিসআর্থ্রিয়া ডেভেলপ করবে এবং একই সাথে তার শোল্ডার জয়েন্টের যে মাসেলগুলো আছে এই ট্রাপিজিয়াস মাসেলের কী হবে? উইকনেস ডেভেলপ করবে। 9, 10, 11 ইনভলভ করবে এবং প্লাটিসমান ডেভেলপ করবে, অর্থাৎ শাগিং করতে পারবে না 9, 10, 11 ইনভলভ করলে। সো দিজ আর দ্য সাইন্স অফ ক্যাভার্নাস ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের বেশ কিছু কারণ আছে। ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের বেশ কিছু কারণ আছে এই বা রিস্ক ফ্যাক্টরস আছে। এই রিস্ক ফ্যাক্টরসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তার হাইপোটেনশন যদি ডেভেলপ করে, তাহলে এটা কি একটা হাইপার কোয়াগুলেবল স্টেট। এই হাইপার কোয়াগুলেবল স্টেটে কী ঘটনা করতে পারে? হাইপার কোয়াগুলেবল স্টেটে পেশেন্টের ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন ডেভেলপ করতে পারে, থ্রোম্বোসিস ডেভেলপ করতে পারে। তাইলে এই থ্রোম্বোসিসগুলোয় যে যখন ভেনাস সাইনাস থ্রোম্বোসিস ডেভেলপ করবে তখন আমরা সেই সকল ভেনাস সাইনাসের ফিচারগুলো পাবো। এছাড়াও প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ হাইপার কোয়াগুলেবল স্টেট। ওসিপি যদি পেশেন্ট নেয় তাহলে সেটাও ভেনাস সাইনাস থ্রোম্বোসিস করতে পারে এবং একই সাথে পেশেন্টের যদি কোনো লোকাল ইনফেকশন থাকে, প্যারানাসাল সাইনোসাইটিস, এটাও ভেনাস সাইনাস থ্রোম্বোসিস ডেভেলপ করে। তাহলে এইগুলো আমাদের মোটামুটি স্ট্রোকের যে চ্যাপ্টারটা আছে, এই স্ট্রোকের চ্যাপ্টারে একটা বড় অংশ। যে আমরা স্ট্রোকের চ্যাপ্টারের পুরো অংশটা দেখেন, আমরা কিন্তু কর্টিক্যাল লোবার ফাংশন থেকে শুরু করে আমরা ভেনাস আর্টারিয়াল টেরিটরি দেখেছি। আর্টারিয়াল টেরিটরি দেখার পরে তার ফাংশন লসগুলো দেখেছি, সিনড্রোম, টোটাল অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকটা দেখেছি এবং পার্শিয়াল অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকটাও দেখেছি এবং একই সাথে ল্যাকুনার সিনড্রোমটাও আমরা দেখেছি। সাবআরাইটয়েড হেমোরেজটা দেখলাম এবং এখন দেখেন কি দেখলাম? আমরা ভেনাস সাইনাস থ্রোম্বোসিসটাও মোটামুটি দেখলাম। এই ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের সাথে এর পরবর্তী আলোচনায় আমরা চলে যাব হচ্ছে আমাদের বিভিন্ন ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি যেগুলো আছে এবং
তার সাথে সাথে পিপিলারি ডিস্টারবেন্স এবং টোসিসে। দর্শকবৃন্দ, ক্যাভার্নাস সেন্টার থ্রোম্বোসিস এবং সাবঅ্যারটেনেট হেমোরেজ দুইটাই ইনফিনিটি স্টার, এবং একই সাথে আমরা যে একই সাথে পড়ে আসলাম যে রেজড আইসিপি বা রেজড ইন্টারক্রাইনিয়াল প্রেশার, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে ইনফিনিটি স্টার একটা টপিকস। এই দুটো টপিক্সের পরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা খুবই ইনফিনিটি স্টার একটা টপিক। ইনফিনিটি স্টার টপিক হচ্ছে আমাদের ব্রেইন স্টেম সিনড্রোমগুলো। আমরা ব্রেইন স্টেম সিনড্রোমগুলোতে চলে যাব। ব্রেইন স্টেম সিনড্রোমগুলো অর্থ হচ্ছে আমরা এতক্ষণ ধরে যা দেখে আসলাম অধিকাংশই কিন্তু ছিল হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, অর্থাৎ অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারির জন্য যে স্ট্রোকগুলো হয়েছিল। ব্রেইন স্টেম সিনড্রোম বা পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক বলে আমরা আবারও বলেছিলাম যে পোস্টিরিয়র সার্কুলেশন দুইটা জায়গায় সাপ্লাই দেয়, একটা হচ্ছে সেরেবেলাম, একটা হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব সেরেবেলাম, এবং আরেকটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম এরিয়া। এই তিনটা জায়গায় হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। তাহলে পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হলে এই তিনটা জায়গার ফাংশন লস হবে। তাহলে আমরা এখন স্পেসিফিক্যালি দেখব হচ্ছে ব্রেন স্ট্রোমের লেশনগুলো হলে কীরকম কীভাবে হয়। তার আগে ব্রেন স্টেমের স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করি। ব্রেন স্টেমে আমরা জানি যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস, একটা হচ্ছে মিড ব্রেইন, একটা পন্স, একটা হচ্ছে মেডুলা। মিড ব্রেইন, পন্স এবং মেডুলা। এই যে মিড ব্রেইনের পিছনের যে অংশটুকু, সেরেব্রাল অ্যাকুইডাক্টের পিছনের যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে টেকটাম, এটাকে বলা হয় টেকটাম। আর মিড ব্রেইনের সামনের যে অংশটুকু সেটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কল, এটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কল। ওকে, সেরেব্রাল পেডাঙ্কল, এটাকে বলা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল। এখন এই যে দেখেন সেরেব্রাল পেডাঙ্কলটা অ্যান্টিরিয়রলি থাকছে এবং টেকটামটা পিছনে দুই পাশে টেকটাম থাকছে, এবং এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর দুই পাশে দুইটা দেখেন একটু হাইপারডেন্স একটা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটাকে বলা হয়, এই এরিয়াটাকে বলা হচ্ছে রেড নিউক্লিয়াস। এই দুইটা এরিয়াকে বলে রেড নিউক্লিয়াস। এই সেরেব্রাল পেডাঙ্কলের ইম্পর্টেন্সটা হচ্ছে এর সামনে দিয়েই, এই সেরেব্রাল পেডাঙ্কলের মধ্য দিয়েই দুই পাশের আমাদের দুইটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক চলে যায়, দুইটা কর্টিকো স্পাইনাল অর্থাৎ মোটর ট্র্যাকগুলো চলে যাচ্ছে, সেরেব্রাল পেডাঙ্কল দিয়ে মোটর ট্র্যাকগুলো চলে যাচ্ছে। এই যে সেরেব্রাল পেডাঙ্কল দেখা যাচ্ছে, এটা হচ্ছে মোটর ট্র্যাক, এই সামনে দিয়ে চলে যায়। আমরা যদি সুপিরিয়র কলিকুলার লেভেলে ক্রস সেকশন করি, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সেরেব্রাল মোটর ট্র্যাকগুলো ব্রেন স্টেমের একদম সামনে দিয়ে চলে যায়। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল করেন, আমাদের ফিফথ ক্র্যানিয়াল নার্ভ যেটা আছে, ফিফথ ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াস, ফিফথ ক্র্যানিয়াল নার্ভ আমাদের পন্স দিয়ে বের হলেও ফিফথ ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াসটা একদম মিড ব্রেইন থেকে শুরু করে একদম লোয়ার পার্ট অফ দ্য মেডুলা পর্যন্ত এক্সটেন্ডেড থাকে, লোয়ার পার্ট অফ দ্য মেডুলা পর্যন্ত এক্সটেন্ডেড থাকে। আমরা জানি যে মিড ব্রেইন থেকে বের হয় থার্ড এবং ফোর্থ ক্র্যানিয়াল নার্ভ, মিড ব্রেইন থেকে বের হচ্ছে থার্ড এবং ফোর্থ ক্র্যানিয়াল নার্ভ, পন্স থেকে বের হয় হচ্ছে 5, এবং পন্টোমেডুলারি জাংশন থেকে দেখেন 6, 7, 8, 6, 7, 8 এটা পন্টোমেডুলারি জাংশন দিয়ে বের হয়, এবং 9, 10, 11, 12 এটা বের হয় হচ্ছে আমাদের মেডুলা দিয়ে। 9, 10, 11, 12 এটা বের হচ্ছে আমাদের মেডুলা দিয়ে। আমরা আবার মিড ব্রেইনে ফেরত যাই। মিড ব্রেইনে আমরা সুপিরিয়র কলিকুলার লেভেল থেকে, তাহলে আমরা কি দেখছি, সুপিরিয়র কলিকুলার লেভেল থেকে থার্ড ক্র্যানিয়াল নার্ভটা বের হয়ে যাচ্ছে। কীভাবে বের হয়ে যাচ্ছে, রেড নিউক্লিয়াসের মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছে এবং অ্যান্টেরিয়রলি সেরেব্রাল পেডাঙ্কলের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম এখানে সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সার্কুলেশন হিসেবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এখানে পেডাঙ্কুলার ব্রাঞ্চ, অর্থাৎ এই পেডাঙ্কুলার সাপ্লাই দেয়, অর্থাৎ অ্যান্টিরিয়রলি এই সাপ্লাইটা দিচ্ছে হলো পেডাঙ্কুলার ব্রাঞ্চ। তো এইখানে কোনো রকমের অক্লুশন ঘটলে কী ঘটনা ঘটবে, আমাদের সেরেব্রাল পেডাঙ্কুলের ব্লাড সাপ্লাই লস হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে যে কর্টিকো নিউক্লিয়ার এবং কর্টিকো স্পাইনাল ট্র্যাক চলে যাচ্ছে, এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক চলে যাওয়ার কারণে আমাদের কি হবে, যেহেতু এটা এখনও মিড ব্রেইন, এর নিচে গিয়ে কর্টিকো স্পাইনাল ট্র্যাকগুলো ক্রস করার কথা, তাহলে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া পাবো একটা, 1 নাম্বার। সামনে দিয়ে যেহেতু থার্ড নার্ভ চলে যাচ্ছে, তাহলে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসি পাবো। আবার একই সাথে এখানে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারগুলো বা কর্টিকো বালবার ফাইবারগুলো চলে যাচ্ছে। সেই কর্টিকো বালবার ফাইবারের আমরা বলেছিলাম সেই যে আমাদের একটা ছবি আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের সেই ফেস থেকে ইন্টারনাল ক্যাপসুল হয়ে ব্রেন স্টেমে আসছে। ফেসের যে মোটর এরিয়া
প্রাইমারি মোটর এরিয়া, সেখান থেকে ইন্টারনাল ক্যাপসুল হয়ে ব্রেন স্টেম হয়ে তারপরে ইন্টারনাল ক্যাপসুলের জেনুতে ইন্টারনাল ক্যাপসুলের জেনু থেকে তারপরে যে ব্রেন স্টেমে আসছে কে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, এটা হচ্ছে আপার মোটর নিউরন ফাইবার্স অফ দ্য 7 ক্র্যানিয়াল নার্ভ। তাহলে সেই 7 ক্র্যানিয়াল নার্ভের লেশন যদি হয়ে থাকে তাহলে কি ঘটনা ঘটছে, সেখানে কন্ট্রাল্যাটারাল ফেশিয়াল নার্ভ লেশন আপার মোটর নিউরন টাইপ। তাহলে কন্ট্রাল্যাটারাল আপার মোটর নিউরন টাইপ ফেশিয়াল নার্ভ পালসি। তাহলে কি হলো, যেই দিকে লেশন সেই দিকের থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি হবে, তার অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া হবে, তার অপোজিট সাইডের ফেশিয়াল নার্ভ পালসি হবে, অর্থাৎ যেদিকে লেশন সেই দিকে মাউথ ডেভিয়েটেড হয়ে থাকবে। ফেশিয়াল নার্ভ আপার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসির জন্য কি ঘটনা ঘটবে, আমাদের ফেসের আপার পার্টটা স্পেয়ার করবে। কেন স্পেয়ার করবে, কারণ ফেশিয়াল নার্ভের যে আপার মোটর নিউরনটা দুইটা হেমিস্ফিয়ার থেকে আসে, এই দুইটা নিউরনের ফাইবারটা দুই দিকেই সাপ্লাই দেয়, অর্থাৎ টোটাল 4টা ফাইবার আমাদের এখানে সাপ্লাই দিচ্ছে আপার মোটর নিউরনে। এখানে একটা যদি কোনো কারণে এক সাইডে যদি লস হয়ে যায় তাহলে অপোজিট সাইডেরটা দিয়ে কম্পেনসেট করে ফেলবে। এই কারণেই আপার মোটর নিউরন লেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ হলে কী ঘটনা ঘটবে, আপার পার্ট অফ দ্য ফেসটা স্পেয়ার করে যাবে। এটা আপনার ফেশিয়াল নার্ভ পালসির যে আমাদের শিট রয়েছে, শিটে দেখে নেবেন, শিটে এই ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, এরপরে আমরা ফেরত আসি আবার আমাদের ইয়েতে। তাহলে এই যে সিনড্রোমটা হচ্ছে, প্রথমে আমরা যেটা বললাম যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি অক্লুশন হয়, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি অক্লুশন হয় এবং অ্যান্টেরিয়র সাইডে যদি অক্লুশন হয়, তাহলে কি হচ্ছে, আমাদের যে সিনড্রোমটা হচ্ছে এটাকে ওয়েবার সিনড্রোম বলি। সেখানে 3টা কম্পোনেন্ট থাকে, থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি এবং ইপসিলেটারাল থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, কন্ট্রাল্যাটারাল আপার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসি থাকছে। টোটালটা মিলে হচ্ছে আমাদের ওয়েবার সিনড্রোম। এটা হচ্ছে ওয়েবার সিনড্রোম। একটু ছবিটা খেয়াল করেন, দেখেন এই পেশেন্টের ক্ষেত্রে কি ঘটনা হচ্ছে। পেশেন্টের টোসিস আছে, পেশেন্টের টোসিস আছে এবং সেই দিকেই মাউথটা ডেভিয়েটেড হয়ে আছে এবং তার অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করেছে। এর পরবর্তীতে মিড ব্রেনের আরেকটা যেটা লেশন, মিড ব্রেনের যে লেশন, সেখানে আমরা চলে আসি, এটা হচ্ছে ক্লডে সিনড্রোম। মিড ব্রেনের আরেকটা লেশন, এটা হচ্ছে ক্লডে সিনড্রোম। এই ক্লডে সিনড্রোমটা কী ঘটনা ঘটছে, ক্লডে সিনড্রোমে যেটা হচ্ছে, এখানে রেড নিউক্লিয়াসের লেশন হচ্ছে। লেশন, ওয়ার ইজ দ্য লেশন, এটা হচ্ছে রেড নিউক্লিয়াসের লেশন। রেড নিউক্লিয়াসের মাঝখান দিয়ে থার্ড ক্র্যানিয়াল নার্ভ চলে যায়, এই জন্য এটা হচ্ছে থার্ড ক্র্যানিয়াল নার্ভ ইপসিল্যাটারাল থার্ড ক্র্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি পাবো, অর্থাৎ ইপসিল্যাটারাল থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি পাচ্ছি। সেই সাথে ইপসিল্যাটারাল থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি সাথে সাথে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো রেড নিউক্লিয়াসের জন্য আমরা লেশন পাবো। রেড নিউক্লিয়াসের লেশনটা কীরকম, রেড নিউক্লিয়াসে যেটা ঘটনা ঘটে, আমরা রেড নিউক্লিয়াসটা তৈরি হয় আমাদের 3টা পেডাঙ্কল দিয়ে সেরেবেলাম, আমাদের সেরেব্রাল কর্টেক্স এবং বাইরের এনভায়রনমেন্টের সাথে রিলেটেড 3টা পেডাঙ্কল দিয়ে। একটা হচ্ছে সুপিরিয়র সেরেবেলার পেডাঙ্কল, একটা হচ্ছে মিডল সেরেবেলার পেডাঙ্কল, আর হচ্ছে ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কল। সুপিরিয়র সেরেবেলার পেডাঙ্কলটা স্টার্ট হয় হচ্ছে রেড নিউক্লিয়াসে যে স্টার্ট হয় এবং সেটা ক্রস করে যে অপোজিট সাইডের সেরেবেলামে যে সে কর্টিকো স্পাইনাল এবং কর্টিকো নিউক্লিয়ার ফাইবারের করসপন্ডিং যে ফাইবারটা, সেরেবেলার ফাইবারটা, সেটা অপোজিট সাইডে যে সাপ্লাই দেয়। তাহলে কি ঘটনা ঘটে, আমাদের যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা সেও ক্রস করে, আবার এইদিকে আমাদের রেড নিউক্লিয়াসের যে ফাইবারটা সেও ক্রস করে অপোজিট সাইডে দেয়। তাহলে সেম সাইডের মোটর ইজ কন্ট্রোল বাই সেম সাইডের সেরেবেলাম। তাহলে এইখানে সেরেবেলার লেশন যদি হয় তাহলে তার অপোজিট সাইডে সেরেবেলার অ্যাটাক্সিয়া হচ্ছে, তাহলে এটাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল সেরেবেলার অ্যাটাক্সিয়া। ওকে,
কন্ট্রাল্যাটারাল সেরেবেলার অ্যাটাক্সিয়া। তাহলে থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি এবং কন্ট্রাল্যাটারাল সেরেবেলার অ্যাটাক্সিয়া যদি আমরা কোনো একটা পেশেন্টের মধ্যে পাই, এটাকে বলা হচ্ছে ক্লডে সিনড্রোম। এটাকে বলা হয় ক্লডে সিনড্রোম। ওকে, এরপরে আমরা আরেকটা লেশনে এখানে চলে আসি, এটার নাম হচ্ছে পেরিনট সিনড্রোম। পেরিনট সিনড্রোমটা কি, আমরা যেটা টেকটাম এরিয়া দেখিয়েছি, এই টেকটাম এরিয়াতে একটা সেন্টার থাকে, টেকটাল এরিয়াতে একটা সেন্টার থাকে। কি সেই সেন্টারটা, আপনারা একটু কষ্ট করে আমার চোখের দিকে খেয়াল করবেন। আমি যখন চোখটা ডান দিকে এবং বাম দিকে নিচ্ছি, দেখেন দুইটা চোখই একই সাথে মুভ করে এবং খুব একই ফ্লোতে এবং একই ইয়েতে ফ্লো মুভ করছে এবং একই সাথে মুভ করছে। এটাকে এই যে ঘটনা করতে, দিস ইজ কল্ড হরাইজন্টাল আই মুভমেন্ট, হরাইজন্টাল কনজুগেট আই মুভমেন্ট। আবার উপরে নিচে যখন আমি তাকাচ্ছি, একই সাথে দুইটা আই উপরে এবং নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে এবং একই সাথে করছে। এই যে কনজুগেট আই মুভমেন্টটা, এটা দুইটা সেন্টারের মাধ্যমে হয়। একটা হচ্ছে আমাদের হরাইজন্টাল গেজ সেন্টার, আর একটা হচ্ছে ভার্টিক্যাল গেজ সেন্টার। হরাইজন্টাল গেজ সেন্টারটা থাকে হচ্ছে পন্সে, আর ভার্টিক্যাল গেজ সেন্টারটা থাকে হচ্ছে আমাদের মিড ব্রেইনের সুপিরিয়র কলিকুলার লেভেলে টেকটামে। তাহলে এইখানে যদি কোনো লেশন হয়, তাহলে কি হবে, আমাদের ভার্টিক্যাল গেজ পালসি ডেভেলপ করবে, অর্থাৎ পেশেন্টের আপ গেজ পালসি অথবা ডাউন গেজ পালসি অথবা দুটোই, আপ গেজ এবং ডাউন গেজ পালসি হয়ে পেশেন্টের আই একদম ফিক্স থাকতে পারে। তাহলে এটা কোথায় হয়, সুপিরিয়র কলিকুলার লেভেল। এটা হচ্ছে একটা পেরিনট সিনড্রোম, এইটা পেরিনট সিনড্রোম বলা হয়। এবং এই পেরিনট সিনড্রোমটা দুটো কারণে মেনলি হতে পারে, একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস এবং আরেকটা হচ্ছে যদি এক্সটার্নাল কোনো পিনিয়াল গ্ল্যান্ডে যদি টিউমার থাকে, সেটা এসে আমাদের টেকটামের উপরে প্রেশার দিলে তখন ঘটনা ঘটতে পারে। তাহলে দেখেন মিড ব্রেইনে আমরা তিনটা সিনড্রোম পেলাম, ওয়েবার সিনড্রোম, পেরিনট সিনড্রোম, ক্লডে সিনড্রোম। এখন দেখেন এর মধ্যে 23rd এডিশনে আপনার ওয়েবার সিনড্রোম আছে এবং ক্লডে সিনড্রোমটা আছে এবং পেরিনট সিনড্রোম আছে। কিন্তু নতুন যে 24th এডিশন আছে, সেই নতুন 24th এডিশনে মাঝখানে যে ক্লডে সিনড্রোমটা ছিল, এটা নাই। আরেকটা ইম্পর্টেন্ট পরিবর্তন হচ্ছে, এই যতগুলো নাম আছে এই নামগুলো তুলে দিয়েছে। এখানে হয়তো অনেকেই খুশি হতে পারেন যে নামগুলো এখন হয়তো মুখস্থ করা লাগবে না, বাট আনফর্চুনেটলি দেখা যাবে যে স্যাররা এই নামগুলো দিয়েই প্রশ্ন করে বসে আছেন, বিকজ এই সিনড্রোমগুলো এতদিন ধরে আপ টু 23rd এডিশন পর্যন্ত কিন্তু আমরা আমাদের স্যাররা পড়ে এসছেন। সুতরাং স্যারদের মাথায় এই জিনিসটা সেট হয়ে আছে, এটাকে কোনোভাবেই আসলে রিমুভ করা সহজে সম্ভব না। তাহলে 24th এডিশনের থেকে কোশ্চেন হলেও দেখা যাবে যে আপনাকে নামগুলা দিয়ে কোশ্চেন করছে। তাহলে নামগুলা আপনি আপনার বইয়ে লিখে রাখেন, বইয়ের মধ্যে লিখে রাখেন। মিড ব্রেইনের মধ্যে যে সিনড্রোমটা দেখানো হয়েছে প্রথমে, সেটা হলো ওয়েবার সিনড্রোম। ডরসাল মিড ব্রেইনের বা টেকটামে সেটা হচ্ছে ক্লডে সিনড্রোম, সেটা হচ্ছে পেরিনট সিনড্রোম। আর ক্লডে সিনড্রোমটাও একটু কষ্ট করে লিখে রাখবেন আপনার ওই পেজের মধ্যে। পেজ নাম্বার আমরা বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে আপনার 1129 নাম্বার পেজ, 1129 নাম্বার পেজ, এই 1129 নাম্বার পেজে পাবেন। এরপরে চলে আসেন আমরা পন্সের এবং মেডুলাতে যে দুটো লেশন আছে, একটা হচ্ছে মিলার্ড গুবলার আর একটা হচ্ছে ওয়ালেনবার্গ সিনড্রোম। আমরা বলেছিলাম পন্স এরিয়া থেকে কি বের হয়, পন্স এরিয়া থেকে 5th ক্র্যানিয়াল নার্ভটা বের হয়ে যায় এবং পন্টোমেডুলারি জাংশন থেকে 6, 7, 8 বের হয়, 6, 7 এবং 8 ক্র্যানিয়াল নার্ভটা বের হয়। মিলার গুবলার সিনড্রোমটা, এটা পন্টোমেডুলারি জাংশনে যদি কোনো লেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই লেশনটা হতে পারে। আসেন আমরা পন্টোমেডুলারি দেখছেন, এই যে 6, 7, 8 বের হয়েছে, বিশেষ করে 6 এবং 7 বের হচ্ছে পন্টোমেডুলারি এরিয়া থেকে, পন্টোমেডুলারি এরিয়া থেকে। তাহলে এই জায়গায় ক্রস সেকশনটা আমরা দেখি, আমরা আগে থেকেই জানি যে আমাদের সামনে দিয়ে মোটর ফাইবারগুলো চলে যায়, তাহলে যেদিকে লেশন হবে তার অপোজিট সাইডে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে। এখন আবার খেয়াল করেন, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে 6 ক্র্যানিয়াল নার্ভ এবং 7 ক্র্যানিয়াল নার্ভটা 6 ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াসটা ঘুরে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, ইপসিল্যাটারাল 6 ক্র্যানিয়াল নার্ভ পালসি হবে আর ইপসিল্যাটারাল ফেশিয়াল নার্ভ পালসি হবে 7 ক্র্যানিয়াল নার্ভ, অর্থাৎ ফেশিয়াল নার্ভ পালসি হবে। এবং সেটা কী টাইপের হবে, যেহেতু এটা বের হয়ে গিয়েছে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ এখানে লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি হবে, লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি হবে। তাহলে
আমাদের এই সিনড্রোমে মিলার গুবলার সিনড্রোমে আমরা পাবো হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, অপোজিট সাইডে যেই সাইডে লেশন তার অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া পাবো। সেই সাইডে আমরা 6 ক্র্যানিয়াল নার্ভ পালসি পাবো এবং একই সাথে আমরা কি পাবো 7 ক্র্যানিয়াল নার্ভ পালসি পাবো ইপসিল্যাটারাল। সেই সাইডে আমরা ফেশিয়াল নার্ভ পালসি পাবো, অর্থাৎ অপোজিট সাইডে কী হবে ফেশিয়াল ডেভিয়েশন হবে। এবং এক্ষেত্রে আপার পার্ট অফ দ্য ফেস এবং লোয়ার পার্ট অফ দ্য ফেস দুইটাই ইনভলভ করবে, অর্থাৎ পেশেন্ট আই ক্লোজ করতে পারবে না এবং পেশেন্ট কি করতে পারবে না, রিঙ্কলিং লস্ট হয়ে যাবে। এখন চলে আসেন আমরা মেডুলাতে খেয়াল করি। মেডুলার আমরা বলেছিলাম এর আগেই যে ভার্টিব্রাল আর্টারি দুটো মিলে তৈরি করে কি ব্যাজিলার আর্টারি, উপরের দিকে চলে যায়। এবং দেখেন ভার্টিব্রাল আর্টারি আরও দুইটা ব্রাঞ্চ মিলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এটা সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সাপ্লাই দেয় মিডিয়াল মিড ব্রেইনকে, মেইনলি মিডিয়াল মেডুলাকে মেইনলি সাপ্লাই দেয়। আর ল্যাটারাল মেডুলাকে সাপ্লাই দিচ্ছে কি ভার্টিব্রাল আর্টারি থেকে দেখেন ব্রাঞ্চ বের হয়েছে একটি, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, এই পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি কিন্তু খুবই একটা লং ব্রাঞ্চ এবং সেটা কিন্তু যে একদম পরবর্তীতে আমরা দেখব যে সেটা সেরেবেলামের ইনফিরিয়র পার্টকেও সাপ্লাই দিচ্ছে। এখন তার মানে আমাদের দেখেন মিডিয়াল মিড ব্রেইনে কিন্তু লেশন হইলেও সেরকম টেনশন করার কোনো কারণ নেই, কারণ দুই দিক থেকেই তার ব্রাঞ্চগুলো এসে সাপ্লাই দিয়ে যাচ্ছে, যার কারণে আসলে একটা অক্লুশন হলেও আরেকটা দিয়ে কম্পেনসেট করতে পারে। কিন্তু এখানে ভালনারেবল হলো আমাদের পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি যেটা সাপ্লাই দিচ্ছে ওটা একটাই ব্রাঞ্চ এখানে সাপ্লাই দিচ্ছে, সেটা হলো ল্যাটারাল মেডুলাতে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমাদের মেইনলি জানা দরকার ল্যাটারাল মেডুলাতে লেশন হলে কী ঘটনা ঘটতে পারে। ল্যাটারাল মেডুলারতে 8 ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে। একই সাথে আমরা বলেছিলাম যে ইনফিরিয়র সেরেবেলার পেটাঙ্কল এটাও ল্যাটারাল মেডুলা দিয়ে চলে যাচ্ছে। তার সাথে সাথে দেখেন 5th ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াসটা আমরা যেটা বলেছিলাম যে একদম নিচ পর্যন্ত থাকে ওখানে থাকে, তাহলে সেটাও ল্যাটারালি থাকে 5th ক্র্যানিয়াল নার্ভ, এবং 9-10 ক্র্যানিয়াল নার্ভ থাকে এবং সেই সাথে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থাকে। এবং এইখানে আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক চেইনটাও ল্যাটারাল মেডুলা দিয়ে চলে যায়। তাহলে 8th ক্র্যানিয়াল নার্ভ এবং ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কল এই দুইটার জন্য মেইনলি যে ঘটনা ঘটবে পেশেন্টের ইমব্যালেন্স হবে এবং